আসসালামু আলাইকুম, সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি ওয়াইএসএসসি ব্লক প্রেজেন্টস ব্রেইনওয়েভ ক্যাফেতে, যেখানে আমরা প্রতিটি পর্বে একজন তরুণ লেখকের সাথে কথা বলি, তাদের অভিজ্ঞতা জানি এবং আমাদের জন্য প্রয়োজনীয় কিছু টিপস। তো আজকে আমাদের এপিসোডের শীর্ষক হচ্ছে ওয়ার্ডস বিকাম উইংস অ্যান এডুকেটরস জার্নি। আজকে আমাদের সাথে গেস্ট হিসেবে আছেন কে এম আরেফিন স্যার, যিনি বর্তমানে বিউপিতে ইংলিশ ডিপার্টমেন্টে লেকচারার হিসেবে কাজ করছেন এবং দ্য ডেইলি স্টার বুকসে কন্ট্রিবিউটিং অথর হিসেবে কাজ করছেন। তো আমাদের ভূমিকা আর প্রলংড না করে আমরা স্যারের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার কেমন আছেন? আছি। ভালো আছি আসলে। শনিবার দুইটা মাত্র উইকেন্ড, এই 2 দিন ভালো থাকা ছাড়া আসলে শিক্ষক বা লেখক কোনোটা হিসাবে উপায় নেই আর কি। স্যার, আপনি যদি আপনার সম্পর্কে আমাদেরকে একটু জানাতেন। আহ, আচ্ছা, আসলে নিজের ইন্ট্রোডাকশন কখনো তো নিজে দিই না, তারপরেও বলি। ছোট করে আমি হচ্ছে কে এম আরিফিন, লেকচারার কে এম আরিফিন। আমি হচ্ছে বিউপিতে ইংরেজি ডিপার্টমেন্টে আছি প্রভাষক হিসাবে। শিক্ষকতা করছি প্রায় বেশি দিন হয়নি, 4 বছরের মতো, একটু প্লাস প্লাস 4 বছরের একটু বেশি সময় ধরে। লেখালেখি করছি আরো বেশি, 8 বছর ধরে। পাবলিশড হয়েছি অনেক জায়গায় আসলে। ইংরেজি বাংলা অনুবাদ বিভিন্ন জায়গায় আসলে লেখালেখিটা আসলে সম্পূর্ণ নিজের জন্য, সব থেকে আহ আহ, সঠিক কথাটা বলতে পারার উদ্দেশ্যে আসলে শুরু করা ছিল ছোটবেলা। তো কখনো আসলে চিন্তা করি নাই যে মানে এরকম একটা পডকাস্ট বা লেখালেখি রিলেটেড একটা আয়োজনে আসলে কখনো আসবো। সো এটা আমি খুবই থ্যাংক ইউ ওয়াইএসএসসি কে টু সিলেক্ট মি অ্যাজ দ্য গেস্ট। অলসো আমি হচ্ছে আপনাদের এই ব্রেন ওয়েভ ক্যাফে নিয়ে যতদূর সম্ভব কিছুটা ঘাটাঘাটি করেছি। সো এটা নিঃসন্দেহে খুব ভালো এবং আমি বলবো ইউনিক একটা উদ্যোগ আর কি। আর নিজের ব্যাপারে যদি একটু বলি, আমি বাংলা ইংরেজি দুই ভাষাতেই কম বেশি লিখি। আসলে কোন ভাষাতে লেখা উচিত এটা নিয়ে আসলে এখনো আমিও কনফিউজড। আমি এখনো কোনো রাইট ফর্মুলেশনে আসতে পারি নাই। সো যেহেতু আসতে পারি নাই, এখনো দুই ভাষাতেই লিখতেছি। যদি কখনো মনে হয় যে না, একটা ভাষা বাংলা অথবা ইংরেজিতে স্টিক করা দরকার, তাইলে হয়তো আসবো। এটার একটা রিজন আছে কেন আমি দুইটা ভাষাতেই লিখি, এটা আমি হয়তো পরে বলবো। আর এছাড়া আমি যদি বলি, লেখালেখি করতে ভালোবাসি, কবিতা লিখতে খুবই ভালোবাসি, গল্প, গল্প, ক্রিয়েটিভ নন ফিকশন যেটা সিএনএফ, এই ধরনের লেখালেখিও করি। আর এছাড়া হচ্ছে ডেইলি স্টারের সাথে যেহেতু কন্ট্রিবিউটিং অথর হিসেবে কাজ করি, সো দেখা যায় ইভেন্ট কভার, বিভিন্ন জায়গায় ইভেন্ট রিভিউ, ইভেন্ট রিপোর্ট, এই ধরনের কাজগুলোও করা লাগে আর কি। তো মানে এই আসলে চলতেছে জীবন শিক্ষকতার সাহিত্য নিয়ে। খারাপ যাইতেছে না, আলহামদুলিল্লাহ, ভালোই যাইতেছে অনেস্টলি। জি স্যার, অনেক ধন্যবাদ আপনার বিষয় আমাদেরকে এত সুন্দরভাবে জানানোর জন্য। স্যার, আমি যতদূর জানি যে আপনি সম্ভবত লিটারেচারে পড়ালেখা করেছেন, মানে ইংলিশ লিটারেচারে। তো সেখান থেকে কি আসলে আপনার লেখালেখি করার ইচ্ছা, নাকি আরো আগে থেকে মানে ছোটবেলা থেকে আপনার লেখালেখি করার ইচ্ছা, তারপর ইংলিশ লিটারেচারে পড়তে আসা? আচ্ছা, বাংলাদেশে আমি মানে আনপপুলারলি বলি আর সত্যি কথা বলি, হ্যাঁ, জানি না আসলে কার কিরকম লাগবে, বাট আজকে সব সত্যি কথাই বলবো, এই নিয়ত আসছে। উইকেন্ডে সব সত্যি জি কথা স্যার। বলার নিয়ত থাকে আমার। আহ ইংরেজি লিটারেচারে আসলে মানে শখ করে বাংলাদেশে যারা আসে তারা খুবই লাকি। আমি আসলে অ্যাডমিশন টেস্টের যে র্যাট রেসটা আর কি, যেটা মানে মোস্টলি ছেলে পেলে ফিল করে, আমি ওই র্যাট রেসের মধ্যে দিয়ে গেছি। তো র্যাট রেসে আমার পিকটা ছিল হচ্ছে মানে কি বলবো মানে ভিতুর মতো পিক করা। সো আসলে বেশি সাহস করতে পারি নাই দেখি ইঞ্জিনিয়ারিং কে পিক করে ফেলছি। আমি করি নাই, বাবা করে ফেলছে আর কি। তো তারপর আসলে অপশন খুব একটা ছিল না। বাবা হচ্ছে অপশন মানে বেশি একটা বলে নাই, বলছে যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে ভর্তি হতে হবে, ইঞ্জিনিয়ারিং পড়তে হবে। তো আমি হচ্ছে কখনো দলছুট হইতে চাইনি, ছোটবেলা থেকে সাহস করি নাই দলছুট হওয়ার। সো দেখছি আশেপাশে সবাই ইঞ্জিনিয়ারিং এর জন্য দৌড়াচ্ছে, আমিও দৌড়াচ্ছি। সেইভাবে আসলে অদ্ভুত একটা ব্যাপার হয়েছে, অ্যাডমিশন টেস্টে পরীক্ষাগুলো দিয়ে আসলে আমি মানে ফ্র্যাঙ্কলি আমি বলি, আমি অতটা মানে কম্পিটিটিভ এক্সামে আই এম নট আ ভেরি গুড স্টুডেন্ট। মানে সবার একটা ধারণা আছে হয়তো যে, বাট না, মানে আসলে না, কম্পিটিটিভ এক্সামে আমার কাছে কখনোই মনে হয়নি আমি ভালো স্টুডেন্ট, স্পেশালি বাংলাদেশের যে কারিকুলাম গুলো চলে সেখানে। তো আসলে অ্যাডমিশন টেস্ট দিয়ে আসলে আমার হচ্ছে বিউপিতে ইংরেজিতে হয়ে যায়, আরো কিছু সরকারি ভার্সিটিতে হয়, বাট সবগুলোই হচ্ছে সোশ্যাল সায়েন্স অ্যান্ড আর্টস ডিসিপ্লিন।
তো জি। মানে আমার কাছে তখন খুবই খারাপ লাগে যে আমি হচ্ছে মানে তখন আমি মানে রিয়েলাইজ করতে পারি যে আমি প্রিপারেশন ছাড়া মানে মোটামুটি সব আর্টস সব জায়গায় মানে যে কয়টা আর্টস ডিসিপ্লিনে বা সোশ্যাল সায়েন্স ইউনিটে আমি পরীক্ষা দিয়েছিলাম সবগুলোতে আমার সিরিয়াল এসেছিল। তো তখন আমার মধ্যে বেশ একটা মানে হতাশা জাগে যে আমি কেন মানে এই কথাটা আরো আগে বলতে পারলাম না, 6 মাস আগে বা 1 বছর আগে, বা কেন নিজের জন্যই আমি বলতে পারলাম না, কারণ লাইফটা তো আসলে আমার নিজের। তো ওই জায়গা থেকে আসলে আমি বুঝি ইংরেজি ডিপার্টমেন্টে আমি আসলে অ্যাক্সিডেন্টলি চলে এসেছি। এর আগে আমি আরেকটু ব্যাকগ্রাউন্ডে যাই, আমি তখন পড়ি হচ্ছে ক্লাস 2-তে। তো আমার বড় বোন হচ্ছে আমার লেখালেখি বা আমার পড়াশোনাতে আমার সবচেয়ে বড় ইনপুট হচ্ছে আমার বড় বোন। আমার বড় বোন নিজে একজন ডাক্তার, বর্তমানে বক্ষব্যাধি হাসপাতাল মহাখালীতে কর্মস্থল তার। তো আপু আমার থেকে বেশ বড়, 10 বছর। আপু তখন বিক্রমের সাথে পড়তো আর কি। তা আপু হচ্ছে প্রচুর বই পড়তো, আমার ভাইয়াও প্রচুর বই পড়তো। তো মানে সেই কারণে বাবাও দেখা যেত প্রচুর বই পড়তো। So আমাদের বাসায় একটা বইয়ের মানে ছোট একটা মানে বুকশেলফ বা একটা মিনিমাল একটা লাইব্রেরি তখন থেকেই ছিল। তো বইগুলো দেখতাম, কখনো পড়া হইতো না আর কি। তো ক্লাস 2-তে থাকতে আমার বোন হচ্ছে আমাকে একটা বইয়ের কিছু ছড়া এবং ছোট মানে ছোট ছোট কবিতা টাইপের শোনায়। তো বইয়ের লেখক হচ্ছে সুকুমার রায়। বইটার নাম হচ্ছে আবোল তাবোল। তো আবোল তাবোল, আবোল, আমি এটা গেস রাইট। করতেছি। তো আমার বোন হচ্ছে আমি তখন অনেক ছোট আর কি। মানে কোনো মতে পড়া শিখতেছি। তো আমার বোন যেটা করে আমাকে প্রথম 2-3 মাস হচ্ছে প্রতিদিন রাত্রেবেলা আমি যেহেতু আপুর সাথে ঘুমাইতাম আর কি। তো আপু হচ্ছে আমাকে প্রতিদিন রাত্রেবেলা ঘুমানোর আগে একটা করে ছড়া শোনাইতো বা দুইটা করে ছড়া শোনাইতো। তো কয়েকদিন যাওয়ার পর আমার মধ্যে মানে একটা মানে ইয়া হয়ে গেছে, আমি প্রতিদিন রাত্রে মানে একটা টিভি শোর মতো আমি হচ্ছে এটা পোকেমন বা মানে ডুয়েল মাস্টার্স বা ডিজিমনের মতো বসে থাকতাম। যে রাত্রে মানে একটা কিছু বাজলেই আপু আমাকে একটা ছড়া শোনাবে। আর এটা আবার মানে আমাদের আমার বোনের সাথে যেহেতু মানে আমার অনেক ভালো সম্পর্ক, মানে খুবই ভালোবাসি তাকে, তো সেই জায়গা থেকে মানে একটা বন্ডিং এর একটা ব্যাপার আর কি আমার জন্য। তো একদিন রাত্রের বেলা আপু এসে মানে খুব মানে রাগ 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 হয়ে আছে, তো আমাকে বলছে যে আজকে আমি পড়বো না, তোমার ভালো লাগলে তুমি নিজে পড়ে নাও। তো বলে বইটা আমাকে দিয়ে দিছে। তা আমি তখন মানে আমি কি বলবো মানে অনেক ছোট, আমার কাছে বইটা অনেক বড়। তো আমি তখন চিন্তা করতেছি আমি ছোট্ট একটা মানুষ, এত বই কি আসলে পড়তে, এত বড় বই কি পড়তে পারবো? তো পরের দিন আমি আর ওই দিন কিছু পড়িনি, আমি কিছু পড়িনি। আপুর মানে একটা রাগ করেই আমি ঘুমিয়ে গেছি যে আমিও পড়বো না। তো এইভাবে মানে 2 দিন 3 দিন গেছে, আমার বোন আর আমাকে পড়ে শোনায় না। 4 নাম্বার 5 নাম্বার দিন গিয়ে আমি আসলে একটা কবিতা আহ, মানে তুলে ধরছি সুকুমার রায়ের। কবিতাটা হচ্ছে রাম গরুরের ছানা, হাসতে তাদের হাসতে মানা, তাদের মানা। হাসির কথা শুনলে বলে হাসবো না 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 না, রাইট? সো খুব মানে আমার খুব প্রিয় একটা কবিতা। সেই কবিতাটা পড়ার পর আমি খুব ইন্টারেস্টেড হয়ে গেছি, আচ্ছা রাম গরুর জিনিসটা কি আসলে। তো আসলে এই হ্যাঁ। জায়গা থেকেই আর কি মানে ওইখান থেকে যে সুকুমার রায় পড়া শুরু করছি, আমি আসলে বইটা শেষ করে ফেলছি। একটা সময় আমি দেখতে পারলাম যে আমি একটা মানে বেশ মানে ছোট তো তখন 100 পেজ বা 70-80 পেজের মানে বই অনেক বড় লাগে। সবকিছু অনেক বড় বড় লাগে, লিফটের বাটন গুলো অনেক উঁচা উঁচা মনে হচ্ছে, বিল্ডিং এর ছাদটা অনেক উঁচা মনে হয়। আসলে ছোট হয়ে গেছে সব বড় হওয়ার সাথে সাথে। তো যাই হোক, মেইনলি হচ্ছে এটাই আর কি। ওইখান থেকে হচ্ছে আমার মেইনলি গল্পের বইয়ের জার্নি পড়াটা শুরু। তো এরপর যে শুরু হইলো, এরপর আমার বোন খুব সুন্দরভাবে আমাকে কিছু হচ্ছে শিশুতোষ লেখা, যেমন হচ্ছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের হচ্ছে কিশোর ক্লাসিকের কিছু সিরিজ আছে, পাগলা সাহেবের কবর, মনোজদের অদ্ভুত বাড়ি, এই টাইপের বইগুলো আমার বোন হচ্ছে খুব হ্যান্ড পিকলে আমাকে আস্তে আস্তে দেওয়া শুরু করছে। আরেকটু যখন বড় হচ্ছি তখন হচ্ছে মানে আরেকটু কন্টেম্পোরারি, আরেকটু ইয়াঙ্গার লেখক, এইভাবে আমাকে মোটামুটি 5-6 পর্যন্ত মানে আমার বোন হচ্ছে কন্টিনিউয়াসলি আমাকে বই দিয়ে গেছে। আর প্রতিবার আমাকে বইমেলায় নিয়ে যেত আর কি। তো আমি হচ্ছে খুব এক্সাইটেড থাকতাম, বইমেলা থেকে বই টই কিনতাম। ওইখান থেকে আসলে আমার গল্প কবিতার সাথে পরিচিতিটা শুরু। জীবনের প্রথম লেখাটার সাথে আমার বোন আসলে জড়িত। তখন আমি পড়ি হচ্ছে ক্লাস 5-এ বা 6-এ আর কি, মানে কেবলমাত্র লেখালেখি শিখেছি। সো তখন হচ্ছে সম্ভবত প্রথম আলোতে একটা উম, শিশুতোষ লেখার একটা প্রতিযোগিতা টাইপের ছিল আর কি। তা আমি অত কিছু জানি না, আমার বোন আমাকে পত্রিকার কাটিংটা দিয়ে দিয়েছে। তো দিয়ে আমাকে বলছে তুমি লেখো। আমি বলছি আমি কি নিয়ে লিখবো? তো বলে তুমি একটা মোমবাতি নিয়ে লেখো। আমি পরে বলতেছি একটা মোমবাতি নিয়ে লিখবো, তো কিছু থাকতে একটা মোমবাতি নিয়ে কেন লিখবো? তো তখন আমার বোন বলতেছে যে না, একটা মোমবাতি নিয়ে তো অনেক কিছু লেখার আছে।
পরে আমি বলি এটা কি লেখা আছে, এটা মানে রান্নাঘরে থাকে, এটা জ্বলে যায়, শেষ হয়ে যায়। তো তখন আমার বোন বলতেছে এই যে এই ব্যাপারটাই তুমি খেয়াল করো, এই যে মোমবাতি যে সব সময় আমাদেরকে আলো দিচ্ছে, নিজে পুড়ে যাচ্ছে, এরকম একটা স্টোরি কিন্তু তুমি লিখতে পারো, যেখানে তোমার একটা প্রিয় মোমবাতিকে কিভাবে মানে লোডশেড, তখন আবার লোডশেডিং হচ্ছে, চলে যে আজকেও হচ্ছে আসলে লোডশেডিং এর কারণ, মানে শেডিং এর কারণে আমার একটু দেরি হয়েছে। তো তখনও লোডশেডিং চলে, তখন আবার ডিফারেন্ট ছিল। এখন হচ্ছে আমি হচ্ছে নাফিকে বলছিলাম যে আমার সর্বোচ্চ 1 ঘন্টা লাগবে, কারণ 11:30টায় কারেন্ট গেছে, আমি জানি যে 12:30টায় আসবে। আর হুম। আগে হয়তো হচ্ছে মিনিমাম 1 ঘন্টা লাগবে, 11:30টায় গেলে মানে 12:30টার আগে আসবে না। তো আমার মনে হয় মানে এই 10-15 বছরে আমরা মনে হয় এত দূরই আগেছি, এই মিনিমাম 1 ঘন্টা মানে 1 ঘন্টা থেকে ম্যাক্সিমাম 1 ঘন্টায় আসছি আর কি, এখন লোডশেডিং দেখা যায় রিলেটেড। মাঝে মাঝে কারেন্ট যায়, তখন মাঝে মাঝে কারেন্ট আসতো, রাইট, এরকম রাইট, রাইট, সিচুয়েশন রাইট, ছিল। রাইট, এক্স্যাক্টলি। তো পরে হচ্ছে আর কি যেটা হয়, আমি একটা গল্প লিখি একটা মোমবাতিকে নিয়ে, যে মোমবাতিটা হচ্ছে রান্নাঘরে ড্রয়ারের কোণার মধ্যে মানে বসে থাকে অন্ধকারের মধ্যে। তো দীর্ঘদিন ধরে ও চিন্তা করে, ও হচ্ছে আলো দিবে, দিনটা আসে না, আসে না, আসে না, হঠাৎ করে একদিন ও হচ্ছে আলো দিতে পারে। কিন্তু এরপর দেখা যায় যে মানে সে যতই আলো দিচ্ছে সে আসলে নিজেই ক্ষয়ে যাচ্ছে। এটা নিয়ে আমি একটা স্টোরি লিখি পরে। তখন হচ্ছে আবার ইমেল টিমেইল গুলা মানে এতটা পপুলার ছিল না, তো ডাক যোগে আর কি হুম। পাঠাইতে হইতো, মানে বেশি আগেরও কিন্তু কথা না, সেটা 2008-9-এর দিকের ঘটনা, মানে বেশি আগের না, আমরা আবার মনে করতে পারি 1900 সালের, বেশি না, ইমেল কিন্তু বেশি একটা নতুন হয় না। হ্যাঁ, ইমেল কিন্তু আবিষ্কার অনেক আগে হইলো, বাংলাদেশে কিন্তু ইউজ মানে রেগুলার হয়েছে বেশি দিন হয় না, ইনফ্যাক্ট এখনো অনেক ভারতও থেকে পাবলিশার, আস্তে আস্তে পপুলার হয়েছে। এখনো অনেক পাবলিশার্স, অনেক কোম্পানিজ আমি দেখি, বা পাবলিশার্সরা পার্টিকুলারলি হুম। ইমেলটা অতটা প্রিফার করে না, ওরা এখনো ডাকযোগে পাঠাইতে বলে, আমি পাই আর কি। তো যাই হোক, হুম। ওখান থেকে আর কি মূলত আমার জীবনের প্রথম স্টোরি লেখা। আমার বোন হচ্ছে এটা ডাকযোগে করে, আমি আর আমার বোন গেছিলাম ডাক অফিসে গিয়ে, আমার জীবনের প্রথম পোস্ট অফিসও ওখানে যাওয়া, ওখানে ইয়া দেওয়া। আমি এসে আমার মনে হয়েছে যে কালকে আমার মানে ছবি আসবে পত্রিকার হেডলাইনে, ছোট মানুষ বড় স্বপ্ন। আর বড় মানুষদের স্বপ্নগুলো হচ্ছে ছোট ছোট। তো যখন ছোট ছিলাম আরো বড় বড় স্বপ্ন দেখতাম, তো আমি ভাবছি কালকে হেডলাইনে নামটাম চলে আসবে, মানে দেশ টেশ মানে ভাঙে যাবে সবকিছু, ঠিক আছে। তো আস্তে আস্তে বুঝতে পারলাম যে দুনিয়াটা বদলানো এতটা সহজ না আর কি, যদিও সহজ ছোট না। ছিলাম তখন। তো এখান থেকে আর কি মূলত আমার জীবনের প্রথম লেখা। আমি আর কখনো ওই রিপ্লাইটা আর পাইনি, মানে ওরা ভালো খারাপ কিছুই রিপ্লাই দেয় না, আমি দোষ দিই না, হয়তো বা অনেক লেখা ছাপা হয়েছে বা অনেক লেখা জমা পড়ছে, কার এত সময় ছোট ছোট বাচ্চাদের রিপ্লাই দিবে আর কি। তো রিপ্লাইটা না পাওয়াটা আমার জন্য পজিটিভ ছিল আর কি, ওইখান থেকে পাই নাই, তো একটা আফসোস কাজ করছে ওই টাইমে। এটা হচ্ছে আমার জীবনের মনে হয় মানে আর্লিয়েস্ট পসিবল ওয়ে একটা গল্প লেখা। এরপর আমি হচ্ছে একটা নোটবুক মেনটেন করতাম। তো এই হুম। নোটবুকে আমি একদিন একটা শর্ট স্টোরি লিখি বা একটা ছোট গল্প লিখি। ছোট গল্পটার নাম হচ্ছে মুজাচোর। তো একজন বাচ্চা ছেলে, সে হচ্ছে অন্যান্য ছেলেদের মুজা চুরি করে। এখন এটা কি আমি জানি না, এখন এখন দীর্ঘদিন পর ওইদিকে তাকাইলে আমার কাছে মনে হয় এটা কি আমার কোনো মানে আনরিপ্রেসড কোনো একটা ব্যাপার, আমি মুজা নিতে মানে নিজের ভালো মানে আসলে আমি জানি না কেন আমি আসলে এই মুজা নিয়ে লিখলাম। এবং এই মানে গল্পের পাঠক হচ্ছে একজন আমার মামাতো ভাই, দিবস, ও হচ্ছে এখন জাপানে আছে আর কি। তো ও হচ্ছে আমার একমাত্র পাঠক, ও পরে আমাকে বলতেছে দোস্ত তুই তো সেই কবিতা মানে গল্প লিখছিস। আমি তো এত খুশি হয়ে গেছি যে মানে আমি কি ভালো লিখি, আমি তো নিজের মানে গল্প নিজে 3-4 বার পড়ে ফেলছি। তারপর আমি এরপর আস্তে আস্তে আমি আর কি এরকম ওই নোটবুকটাতে আরো অনেক ছোট গল্প লেখা শুরু করছি, মুরগি নিয়ে, মানে একটা বাচ্চা বা ক্লাস 9-10-এর একটা ছোট ছেলের দুনিয়াটা আসলে যত বড় থাকে হ্যাঁ। ওগুলা নিয়ে। আহ তারপরে নোটবুকটা হারিয়ে ফেলছে আবার। আহ এরপর আমি যদি বলি, আমি ফার্স্ট এরপর হচ্ছে কলেজে থাকতে কোনো একটা দিন, কলেজের সময় বা কলেজের টাইমটাতে সাধারণত বাচ্চারা বেশ হার্শ রিয়েলিটিটার মধ্যে দিয়ে ওই সময় হুম। এসে হুম। যায়। অনেক সময় বাবা মারা দেখা যায় বাচ্চাদেরকে এসএসসি এইচএসসি পর্যন্ত মোটামুটি একটু প্রোটেক্ট করে, বাট অ্যাডমিশনের সময় বাবা মাও একটা ধারণা করে যে না ঠিক আছে বয়স হয়েছে, ও বড় হোক। তো অ্যাডমিশনের টাইমে হয়তো মানে ধাক্কা টাক্কার কারণে আরো অনেক ডিপ চিন্তা ভাবনার মধ্যে চলে গেছি। তখন আমি একটা কবিতা লিখি মানে গল্প লিখি ছোট, ইংরেজিতে। গল্পটার নাম হচ্ছে ড্রিম আর কি। তো এই হুম। গল্পটার কনসেপ্টটা হচ্ছে কিছুটা এরকম যে একজন লোক হচ্ছে অনেক একটা এলাকার, মানে সে একজন ধরেন মানে একজন পলিটিক্যাল ফিগার আর কি, মানে বেশ বড় সড়ো মানুষ। তো সে হচ্ছে ওই এলাকা থেকে অনেক রাজকীয় টাইপের একটা বাসা তৈরি করছে। তো তার খুব স্বপ্ন সে বাসাটার বারিন্দায় বসে চা খাবে। তো বাসাটার বারিন্দায় এসে সে দেখলো যে বাসার সামনে হচ্ছে মাইলকে মাইল হচ্ছে বস্তি। তো তা সে হচ্ছে যখন তার ম্যানেজারকে জিজ্ঞেস করলো যে কেন আমার বাসার সামনে ভিউটা আমি চেঞ্জ করতে পারলাম না, বাসাটাই আমি চেঞ্জ করতে পারলাম, তখন আর কি ম্যানেজারটা এরকম একটা উত্তর দেয়
যে মানে আপনার বাসাটা আসলে বানাইতে গিয়ে আশেপাশে সবার বাসাই নষ্ট হয়ে গেছে। তো মানে খুব সিম্পল একটা মানে আইডিয়া থেকে আসলে এই গল্পটা লেখা। ওই সময় আমি ভাবছিলাম অনেক ডিপ একটা গল্প লিখে ফেলছি, বাট আসলে অতটা সিম্পল ডিপ ইয়েট হয় নাই। ডিপ, আসলেই ডিপ। যাই হোক, তবে সেটা মানে সেই গল্পটা আবার তখন আমার ফেসবুকে আবার একটা অ্যাকাউন্ট ছিল। সো কলেজে পড়ি তখন, আমি ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে, তো ফেসবুকে একটা অ্যাকাউন্ট মানে কিন্তু তখন বিশাল ব্যাপার। মানে তখন ব্যাপার, আমি নিজের মতবাদ প্রকাশ করতে পারতেছি, আমি কাউকে চাইলেই আমি গালি দিয়ে দিতে পারতেছি, কেউ কিন্তু কিছু বলার নেই। ফেসবুক সোশ্যাল মিডিয়ার পাওয়ারটা তখন আসলে নতুন। তো তখন আমি এটাকে ফেসবুকে একটা স্ট্যাটাস হিসাবে আর কি আপলোড দিই। তো আপলোড দেওয়ার পরে মানে এটা মানে মোটামুটি, মানে আমি বলবো না অনেক রিচ পায়, বাট মোটামুটি আম, ভালোই মানে রিচ, মানে মোটামুটি ভালো, কি মানে ধরেন তখন 30টা 32টা লাইক পায়, এটাই আমার কাছে অনেক। আমার দু একটা ফ্রেন্ড আমাকে মেসেঞ্জারে নক দেয়, নক দিয়ে বলে যে মানে তোর স্টোরিটা অনেক ভালো হয়েছে, আমরা পড়ছি। ওই জায়গা থেকে আর কি আস্তে আস্তে কনফিডেন্স পাওয়া। আচ্ছা, আমাকে কি শোনা যাচ্ছে? ছবির অ্যাডভার্টাইজমেন্ট গুলা যেভাবে বলে ওরা সারা বাংলাদেশ কভার করেছে, ওরা এখনো করতে পারেনি, এটা একটা প্রমাণও থাকে আর কি। সো এটাই। দের ইজ দ্যাট। আমি কি মানে শেষ করবো আমি যেটা বলছিলাম ওখান থেকে, নাকি আমি? জি স্যার, জি স্যার, ওখান থেকে আমরা ওকে, রিজিউম করছি। আচ্ছা। তো আমি বলছিলাম যে আমার ড্রিম যে গল্পটা, ওটা আর কি পরে আমি ফার্স্ট ফেসবুক স্ট্যাটাস হিসাবে পাবলিশ করি। তো ওইটা আমার বন্ধু মহলের মধ্যে বেশ সাড়া পড়ে গেছে। আর লেখক হওয়া আর বিয়ে করা বাংলাদেশের সেম। তা আমরা যখন ফার্স্ট একটা স্টোরি লিখি, সবাই যখন জেনে যায়, তখন আশেপাশে সবাই কিন্তু একটু টিটকিরি সুরে বলে, কি তুই নাকি লেখক? আরেকজন বলে, কি তুই নাকি কবি? এটাতে কবি আর লেখক যারা একটু হইতেও চায়, ওরা বলে থাক, এখানেই শেষ, মাপও চাই, দোয়াও চাই, আর দরকার নেই। আমারও এরকমই অবস্থা, ফ্রেন্ডরা মূলত টিটকিরি সুরে অনেকে বলতেছিল, বাট আমি খুশি, কারণ তখন আমার পাঠক একজন থেকে বেড়ে হয়তো 8 জন 10 জন হয়েছে। তা আমি খুশি, আমার পাঠক সংখ্যা মানে 2 নাম্বারের দিকে আসছে আর কি, মানে মানে দুই সংখ্যার দিকে আসছে আর কি। তো এরপর আমি আসলে অ্যাডমিশন টেস্টের জার্নির মধ্যে ব্যস্ত হয়ে যাই, এই ড্রিম টিম সবই ধ্বংস হয়ে যায় আমার যত থাকে আর কি। তো পরে বিউপিতে চলে আসি, ইংরেজি ডিপার্টমেন্টে। বিউপি তখন খুব নতুন একটা ইউনিভার্সিটি। আসলে অনেস্টলি আমি যদি বলি, ইংরেজি ডিপার্টমেন্টে আমি ইংলিশ ব্যাচ 2। তো আমাদের আগে কেবলমাত্র একটা ব্যাচ ছিল। তো আমি যখন ভার্সিটিতে ঢুকে, আমি মানে অনেক স্কেপটিসিজম নিয়ে আসলে মানে বিউপিতে আসি, যে আমার কাছে মনে হয় আচ্ছা আমার কি হচ্ছে না হচ্ছে, আসলে ফার্স্ট ইয়ারের একটা বাচ্চার পয়েন্ট অফ ভিউ থেকে এটাই সত্য। তো মানে হুম হুম। এরপর যখন আসি, ক্লাস টাস করি, আমার বাবা তখন আমাকে বলে মানে যে তুমি যদি মানে ইংরেজিতে না পড়তে চাও, অন্য কোথাও পড়তে চাও, বা অন্য কোনো জায়গায় ইচ্ছা থাকে, মানে তুমি আমাকে বললে, বা তুমি একটু সময় নাও, সমস্যা নেই, তুমি এখানে ক্লাস টাস করে দেখো কেমন লাগে। তো আমি যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, মানে এসএসসি এইচএসসি, আমার কাছে প্রথমে একটা ধারণা হয়েছিল ইংরেজি আমার ভালো লাগবে না। ফার্স্ট সেমিস্টারটা মানে অর্ধেকটা চলে যাওয়ার পরে, মানে মোটামুটি 2-3 মাস ক্লাস করার পরে আমার কাছে মনে হচ্ছে কি রে, আমি তো ভালোই মানে লাগতেছে, খারাপ তো লাগতেছে না। তো তখন আব্বুকে আমি বলছি, যাচ্ছে ঠিক আছে, যা হওয়ার হোক, আমি ইংরেজিতেই পড়ি, দেখি কেমন যায়। মোটামুটি সেকেন্ড ইয়ার যখন উঠে গেছি, তখন আমি মোটামুটি পেস পেয়ে গেছি। আমি বুঝছি যে বাই অ্যাক্সিডেন্ট অর বাই, আমি জানি না, বাট মানে আই এম ইন দ্য রাইট প্লেস সামহাও, আমি আসলে জানি না কিভাবে হয়েছে। বাট মানে এটা মেনির মধ্যে একটা কি, যে আমি অ্যাক্সিডেন্টলি মানে কি বলবো, মানে মেড দ্য রাইট চয়েস বাই লাক। মানে আমি নিজে রাইট চয়েস করি নাই, ঠিক আছে, ভাগ্য আমার জন্য আসলে রাইট চয়েস করে দিয়েছে। এটা আমি একদিক দিয়ে বলবো, আমি মানে লাকিও ছিলাম, আল্লাহ আমার উপর মানে এই জায়গায় দয়া করেছে, এটা মানে লাকি, আমার জন্য খুবই লাকি আর কি। তো আমি যখন বুঝতে পারি যে আমি আমার আমি যখন বুঝতে পারি যে আমি আমার মানে রাইট জায়গাটাতে চলে এসেছি, এরপর আসলে আমার কাছে মনে হয় আমি তো আগে থেকেই আসলে গল্প সাহিত্য কবিতা এগুলো নিয়ে পড়াশোনা করতাম, বা এরকম যারা পছন্দ করে ওদেরকে খুঁজে বেড়াইতাম, এখানে এসে দেখি এখানে অনেকেই আছে এরকম আর কি। তো হুম। পরে আর কি এখান থেকে আমার মূলত লেখালেখিটা মানে আরেকটু সিরিয়াসলি নেই, যেহেতু ইংরেজিতে পড়ি, তখন ভাবে আরেকটু লেখালেখি করি, তো তখন কি লেখালেখির মাত্রাটা একটু বেড়ে যায়। তো আমার একজন বান্ধবী ছিল তখন, তো ও ওয়াটপ্যাড একটা অ্যাপ্লিকেশন ছিল, ওইখানে ও লেখালেখি করতো। তো আমিও লেখালেখি করতাম ওখানে। তো আমি আমার স্টোরি লিখে ওকে দিতাম, ও ওর স্টোরি লিখে আমাকে দিত, এইভাবে মানে চলতো আর কি। তো মানে আমরা একসাথে নিজেরা লেখালেখি করতাম। ওইখান থেকে আর কি মূলত আমার লেখালেখি জার্নিটা আর কি মানে একদম পুরা দমে শুরু হয়। তারপর 2020-এ করোনা আসে।
তো করোনা আসার পরে হচ্ছে আসলে যেটা হয়, আমাদের হঠাৎ করে আমাদের এই ব্যস্ত সময়ের মধ্যে অনেক জরুরি খুব মানে খারাপ একটা টাইমই ছিল আসলে, কিন্তু এর মধ্যেও খুব সময় সময় যে কতটা ইম্পর্টেন্ট, আসলে সময়টা আমাদের হাতে চলে আসে। আর তখন আমার মনে হয় যে রাস্তার ট্রাফিক জ্যাম, এই বিজয় সরণির সিগন্যাল, মিরপুর 10-এর সিগন্যালে বসে কতটা না সময় গেছে আসলে। এই সময়গুলো হাতে চলে আসার পর এখন এত সময় দিয়ে আমি কি করবো? আমি তো এত পড়াশোনাও করতে চাই না, মানে কোনো কিছু এত বেশি করি না, হঠাৎ করে আমার প্রতিদিন 2-3 ঘন্টা সময় বেশি চলে আসছে আসলে। ওই জায়গা থেকে মূলত আমার কাছে মনে হয়েছে এখন আমি সুযোগ পাইছি, আমি এখন লিখি। তো করোনার মধ্যে আমি প্রচুর লেখালেখি করছি। মন খুলে লিখছি, যা ভালো লাগে তাই লিখছি, কারোটা শুনিও নাই, কাউকে দেখাইও নাই, জাস্ট লিখে গেছি। তো এই পর্যন্তই মোটামুটি আমার পাঠক আসলে আমি বলবো 50 তো নাই, 20 জনও হয় নাকি, তাও টাইনে টাইনে দোস্ত একটু দেখবি নাকি, আপু এটা আমি লিখছি একটু দেখবা নাকি, এইরকম আর কি রিকোয়েস্টিং পাঠক আর কি। তো ওই জায়গা থেকে আর কি শুরু। তো এরপর আসলে আর থামি নাই, মজা ভালো লেগেছে আমার, আনন্দ পেয়েছি অনুভূতি প্রকাশ করার। তো এরপর আসলে লিখে লেখি করে গিয়েছি, এখনো বলতেছি না যে অনেক লেখালেখি করে ফেলছি, অনেক লেখা আছে, অনেক পাবলিকেশন আছে, এরকম না। বাট আমি এখন বলবো যে আমি জার্নিটাতে আসলে মানে নেমে গেছি পথটাতে। এখন পথ যত বন্ধুরই হোক, যাইতে থাকতে হবে, আসলে থামার তো কোনো অপশন। এই আসলে আমার লেখালেখির জার্নিটা শুরু। So, ইংরেজি ডিপার্টমেন্ট এটাকে কমপ্লিমেন্ট করে আমি বলবো, কিন্তু ইংরেজি ডিপার্টমেন্ট না থাকলে যে বা না পড়লে যে আসলে লেখালেখি করতাম না তা না, লেখালেখিটা করি আমি আর আসলে আগে থেকেই, বাট ইংরেজিতে পড়ে ওই যে যেটা আর কি আপনাদের টাইটেল আর কি, ওয়েন ওয়ার্ডস বিকামস উইংস, আমার ওয়ার্ডস হচ্ছে উইংস হয় হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্টে আসার পরে আর কি। তো এতটুকুই আমার সাইড থেকে, আই গেস। স্যার অনেক থ্যাংক ইউ, আমার কাছে আপনার স্টোরিটা অনেক ইন্টারেস্টিং লাগছে। আর আমি অনেক রিলেট করতে পারছি কিছু জিনিসের প্রতি, যেমন আপনি যেটা বললেন যে আপনি বাই অ্যাক্সিডেন্ট ইংলিশ ডিপার্টমেন্টে চলে আসছে। তো আমার স্টাডিতেও আমার বাই অ্যাক্সিডেন্টই আসা, কিন্তু ভালো লাগে এখন যেটা পড়ি সেটা পড়তে। তো স্যার আপনার কাছে, আপনি যেটা বলছিলেন যে ইংরেজিতে লিখবেন না বাংলায় লিখবেন, সেটা এখনো ডিসাইড করেন নাই। আমি আপনাকে ভেবে রাখছিলাম যে এই প্রশ্নটা করব, যে আপনি ইংরেজিতেও লিখেন, আপনি বাংলায় লিখেন, কিন্তু কোনটা লিখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? আর আপনার কি মনে হয় যে নেটিভ ল্যাঙ্গুয়েজে লিখলে কি নিজের মনের ভাবটা বেশি প্রকাশ করা যায়, বা ওই লেখাটাই কি বেশি স্বাচ্ছন্দ্য, নাকি জাস্ট যে ভাষাই হোক লেখাটাই মেইন আনন্দ? আচ্ছা, এই কোশ্চেনটা আসলে আমি বলবো কমপ্লেক্স, আমি অনুমান করতেছিলাম এই কোশ্চেনটা আমি পাবো। সো এনিওয়েজ, আমি এভাবে বলি, আম, লেখালেখির কোনো ভাষা নেই। লেখালেখি হচ্ছে সব ভাষাই সম্ভব, সাংকেতিক ভাষায় সম্ভব। ঠিক আছে। তো আবার ধরেন অনেকে হচ্ছে সাংকেতিক ল্যাঙ্গুয়েজ ইউজ করে, সাইন ল্যাঙ্গুয়েজেস ইউজ করে, এটাতেও কিন্তু লেখালেখি করা সম্ভব। তো লেখালেখির প্রথম কথা হচ্ছে আসলে কোনো ভাষা নেই, এটা হচ্ছে মনের ভাষাটা আসলে যেভাবে আসে, যেভাবে প্রকাশ পাওয়া। আমি হচ্ছে বাংলা লেখার ইংরেজি লেখায় আমার কিছু তফাৎ আছে, আমি একটু এভাবে বলি। আমার বাংলা লেখাতে, আমি বাংলাতে সাধারণত কবিতাই বেশি লিখি। তো বাংলা লেখাগুলো আমার জন্য হচ্ছে খুবই ইমোশনাল, আমার চাইল্ডহুড, আমার লাইফ, প্রত্যেকটা ওয়ার্ড হচ্ছে আমার জীবনের সাথে খুবই কানেক্টেড। সো আমার জন্য হচ্ছে বেশি ইমোশনাল লেখাগুলো হচ্ছে আপনার কমফোর্টেবল ল্যাঙ্গুয়েজ থেকে লেখা উচিত। কিন্তু লেখালেখিটাকে যদি সিরিয়াসলি নেন, লেখালেখি কিন্তু একটা প্রফেশনও বটে। তো সব সময় কিন্তু কমফোর্টের মধ্যে আসলে প্রফেশন আসে না, যেমন এই যে আজকে যেমন আপনি দেখেন, এই লোডশেডিং, ইলেকট্রিসিটি, এগুলোর মধ্যেই কিন্তু আমাদের সেশন চলতেছে। ঠিক আছে। সো বলি আমরা যে দ্য শো মাস্ট গো অন, কোনো কিছু শো থামাবে না। আমি আমার স্টুডেন্টদেরকে মাঝে মাঝেই বলি, আমাকে মাঝে মাঝে বলে, আমি স্টুডেন্টের সাথে ওদের সাথে সম্পর্ক ভালো আর কি। তো অনেক ব্যাপারে ইনভলভ থাকি, তো আমাকে মাঝে মাঝে ওরা ফোর্স করে যে স্যার এখানে আসতে হবে, ওখানে আসতে হবে, তো বোঝানো যায় না আসলে ছোট ছেলে মেয়েদেরকে। তো তখন আমি মাঝে মাঝে বলি যে দ্য শো মাস্ট গো, মানে হোক না হোক, আসুক না আসুক, দিন কিন্তু চলে যেতে হবে, কাজ কিন্তু করে যেতে হবে। ইংরেজিটা আমি লিখি আসলে প্রফেশনাল জায়গা থেকে, যেমন আমি একটা জিনিস আমি বাংলায় লিখতেছি, এখন এইটা তো আমার হচ্ছে ইন্টারন্যাশনাল পাঠক বা বাইরের পাঠকদের কাছে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করারও কিন্তু একটা ব্যাপার আছে। আমাদের দেশকে রিপ্রেজেন্ট করা, আমি খুব কমনলি এইভাবে বলি, নিউ ইয়র্কের টাইম স্কোয়ার এটা খুবই পপুলার ছেলে মেয়েদের মধ্যে। নিউ ইয়র্কের টাইম স্কোয়ার চিনে না বা নাম শুনে না এরকম মানুষ মনে হয় বাংলাদেশে মানে মানে কমই আছে, যারা আসলে পড়াশোনা করে বা স্কুল কলেজের বাচ্চাদের, ওরাই মোটামুটি সবাই জানে, সবার একটা স্বপ্ন টাইম স্কোয়ারে যাওয়া। টাইম স্কোয়ারটা আসলে কি?
টাইম স্কোয়ার হচ্ছে একটা মানে এলাকাতে একটা দাঁড়ানোর জায়গা, এবং আমি মানে যাই নাই যদিও, বাট আমার একটা ফ্রেন্ড থাকে ব্রুকলিনে, ওর কাছে এটা নিয়ে আমি একদিন বিস্তারিত আলাপ করছিলাম যে এটা আমার একটা সময় একটা আগ্রহ ছিল, মানে না জানি কি টাইম স্কোয়ার। খুবই বিজি, ডার্টি অ্যান্ড ওভার ক্রাউডেড একটা এলাকা। সো টাইম স্কোয়ার কিন্তু আসলে দিন শেষে বিজি, ডার্টি অ্যান্ড ওভার ক্রাউডেড একটা এলাকা। কিন্তু এটা হচ্ছে ইট বিকেম পপুলার থ্রু লিটারেচার, থ্রু মুভিজ, থ্রু ন্যারেটিভস। ডিফারেন্ট ডিফারেন্ট মুভি, ডিফারেন্ট ডিফারেন্ট সাহিত্য, ডিফারেন্ট ডিফারেন্ট কবিতা, ন্যারেটিভস এর মধ্যে যখন কন্টিনিউয়াসলি টাইম স্কোয়ার বা এই জায়গাগুলোর নাম, এই এলাকাগুলোর নাম, এই খাবারগুলোর নাম, মানে যার যার দেশে নিজেদের জিনিসগুলোর নাম যখন চলে আসছে, তখন আসলে হচ্ছে টাইম স্কোয়ার বা এই রিলেটেড যে জায়গাগুলো আছে সেগুলো খুব পপুলার হয়ে গেছে আমি বলবো আর কি। তো মানে এখান থেকে আর কি আমার বলা যে আমাদের দেশের যে জায়গা, আমাদের দেশের যে ভালো ভালো আছে, অনেক খারাপ কিছু আছে আমি জানি, আমরা নেগেটিভ, সারাদিন সকালে ঘুম থেকে উঠি আমরা বলি যে আমরা মানে ভালো লাগে না, আই আন্ডারস্ট্যান্ড, ওগুলা আসলে বুঝি। বাট দিন শেষে কিছু না কিছু তো অবশ্যই আছে, এখানে আমরা 20-25 বছর মানে পার করে দিছি। তো মানে অন্তত আমার জীবনের, আর মানুষ তো আরো অনেক আগে থেকেই থাকে, কিন্তু এই জায়গাগুলোকে রিপপুলারাইজ কে করবে, এই জায়গাগুলোকে বিশ্বের কাছে পরিচিত কে করবে? এখান থেকে আসলে ইংরেজি ভাষাটা চুজ করা। আমি এভাবে একটু বলি, যেমন আমার প্রিয় দুজন রাইটার, একজন হচ্ছে চিনোয়া আচেবি, থিংস ফল অ্যাপার্ট, অ্যারো অফ গড, তা এই বইগুলা হচ্ছে উনি লিখেছিল, উনি ছিল হচ্ছে ইগবো একজন রাইটার, নাইজেরিয়ান। আরেকজন প্রিয় রাইটার হচ্ছে এনগুগি ওয়া থিয়ঙ্গো, উনি হচ্ছে কেনিয়ান। তো থিয়াঙ্গো আসলে হচ্ছে নোবেল প্রাইজের আমার মানে মতে আর কি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট দাবিদার ছিল, বাট যে কোনো কারণেই হোক সে আসলে সোশ্যালিস্ট মার্কসিস্ট ছিল। তো এখানেও আসলে সব জায়গায় ব্যাপার স্যাপার থাকে আর কি। তো থিয়ঙ্গো মারা গিয়েছে কিছুদিন আগে। তো দুজনকে আমি খুব পছন্দ করি, দুজনের অনেক লেখা পড়ছি। তো চিনুয়া আচিব একটা কথা বলছে যে ইংরেজিতে লিখতে হবে, কারণ ওদের ভাষা আমাদেরকে যেহেতু শিখে ফেলেছে বা শিখে ফেলেছি আমরা, শিখে ওদেরকে ক্রিটিসাইজ করতে হবে ওদের ভাষাতে। সো এটা একটা ভিউ পয়েন্ট অফ লাইফ। ও হচ্ছে নাইজেরিয়ান ইগবো কসমোলজি, মানে ওর যে বইটা থিংস ফল অ্যাপার্ট বা একটা ট্রিলজি আর কি। প্রথম বইটা হচ্ছে থিংস ফল অ্যাপার্ট, লাস্ট বইটা হচ্ছে অ্যারো অফ গড, মাঝখানের বইটার নাম আমার এই মুহূর্তে মনে আসতেছে না। তো এই বইটাতে উনি হচ্ছে ইগবো একটা ট্রাইব, যেই ট্রাইবটা নাইজেরিয়ার কিন্তু ভাষা হারায় ফেলছে ওরা। নাইজেরিয়া কিন্তু হুম। ইংরেজি ভাষায় কথা বলে, নাইজেরিয়ান ইংলিশে। তো কি পরিমাণ শোষণের পরে একজন মানে একটা জাতি আসলে নিজের বুলিতে কথা বলতে ভুলে যায়, এটা আমি হয়তো চিন্তাও করতে পারি না। তো ওই জায়গা থেকে বলা যে মানে এই কারণে আমি মানে চিনোয়া আচেবিকে এত পছন্দ করি। তো ও হচ্ছে ওর একটা বিখ্যাত এসে আছে, দি আফ্রিকান রাইটার এন্ড দি ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এরকম কিছু সম্ভবত। তো ওখানে হচ্ছে ও হচ্ছে এই কথাটা বলে, আচেবি হচ্ছে এই কথাটা বলে যে উই মাস্ট আফ্রিকানাইজ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো ওই হুম। জায়গা থেকে ফর দ্য ফার্স্ট টাইম আমার কাছে এই জিনিসটা মাথায় আসে যে মানে আই মাস্ট বাঙ্গালিয়ানাইজ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো আমি চেষ্টা করি যখন আমি ইংরেজিতে লিখি, বাংলা ভাষার টাচ গুলা, আপনারা যদি আমার লেখাগুলো একটা দুইটা পড়ে থাকেন, দেখবেন আমি বাংলা ভাষার টাচ গুলা, কালচারাল এলিমেন্টস গুলা, ওয়ার্ডস গুলা ইনট্যাক্ট রাখার চেষ্টা করি। আমাদের ডেইলি স্টারের এডিটরকে আমি খুবই পছন্দ করি, ডক্টর নাজিয়া মঞ্জুর ম্যাম। উনি আমার মানে আমার লেখালেখিতে ম্যাম মানে কোনো কথা না বলেও কন্ট্রিবিউট করছে জাস্ট থ্রু এডিটিং অ্যান্ড ইনসাইটস লেখা সম্পর্কে। তো ম্যাম হচ্ছে এই কথাটা মাঝে মাঝে বলে যে আমরা সবসময় ইংরেজি একটা বই যখন আমি পড়ি, বা মানে আপনি যখন একটা ইংরেজি বই পড়েন, একটা ওয়ার্ডের মিনিং বুঝতেছেন না, আপনি কিন্তু ডিকশনারি খোঁজেন বা ইন্টারনেট খোঁজেন, এটা কিন্তু এখন আর এরকম কঠিন কোনো কাজ না। তো ইংরেজি একজন পাঠক যখন আমাদের লেখা পড়তেছে, ও কেন খুঁজতে পারবে? এক্স্যাক্টলি। সো এইটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট, এটা আমি খুবই মানে অ্যাডহিয়ার করি, এই যে কারণ থেকে আসলে ইংরেজিতে আমার লেখা, আমার রেশনাল লেখাগুলো আমি চেষ্টা করি ইংরেজিতে লিখতে, ইমোশনাল লেখাও কিছু লিখি বাট মানে সংখ্যাটা কম। হুম হুম। থিয়ঙ্গোর কথা যদি আমি বলি, থিয়ঙ্গো আবার মনে করতো যে মানে লেখাটা নিজ ভাষায় লেখা উচিত, যদিও ও সম্ভবত তার প্রথম দুইটা উপন্যাস, পেটেলস অফ ব্লাড, তিনটা উপন্যাস, প্রথম পেটেলস অফ ব্লাড, আর হচ্ছে গ্রেইনস অফ হুইট, আর ডেভিল অন আ ক্রস, এই তিনটা সম্ভবত সে ইংরেজিতে লিখেছিল। তারপর সে চলে যায় সে তার মাতৃভাষাতে, সে তার মাতৃভাষাতে লেখালেখিটা কন্টিনিউ করে। তো থিয়ঙ্গোর ভিউ পয়েন্টটাও আমার অনেক ভালো লাগে। থিয়ঙ্গো আবার একটা এসে লিখেছিল ডিকলোনাইজিং দ্য মাইন্ড। তো ও হচ্ছে বলছিল যে মানে আমাদের কলোনিয়াল বা উপনিবেশিক যে রং লার্নিং গুলো আমাদের মধ্যে আসলে আছে, যেমন আমি একটা কমন লার্নিং থেকেই শুরু করি, যেমন ইংরেজি হচ্ছে উন্নতির জন্য ভাষা, এটা তো মানে বলার অপেক্ষাই রাখে না, সবাই মনে করে বাংলাদেশে।
তো মানে এই জায়গা থেকে আর কি আমার কাছে মনে হয়েছে থিয়ঙ্গ আবার মনে করতো যে লেখালেখিটা হচ্ছে নিজের ভাষায় করা উচিত। তো হুম। থিয়ঙ্গর এই জায়গাটা থেকে আমি আসলে কবিতা, পার্সোনাল গল্প, পার্সোনাল লেখা এগুলো সব আমি নিজের ভাষায় লিখি। আরেকটা ব্যাপার আমি একটু বলি যে মানে সব লেখা কিন্তু পাবলিশিং এর জন্য। আপনার যদি মনে করেন যে আপনার সব লেখা পাবলিশ হবে বা পাবলিশিং এর জন্য, তাহলে মানে আপনি কোনো লেখকও না, লেখাও না। যে লেখে, লেখা হচ্ছে আমার জন্য একটা লাইফস্টাইল। আমার মানে যে কোনো কিছু আজকে আমাকে মনের মধ্যে দাগ কাটলো, ওটা নিয়ে কিন্তু আমি এসে লিখি। আবার এমনও না আমি প্রতিদিন লিখি, লিখি সপ্তাহে একদিন, মাসে একদিন, যখন সময় পাই আর কি, অবসর পাইলেই লিখি। মাঝে মাঝে ট্রিপে গিয়ে লিখি। আমি ট্রেনে যেতে যেতে একবার একটা কবিতা লিখছিলাম, আমার মনে আছে, পুরো 2 ঘন্টা 2.5 ঘন্টার একটা জার্নি ধরে। তো মানে এরকম আসলে। তো লেখালেখির আসলে কোনো জায়গাও নাই, কোনো মানে প্লেস নাই, কোনো টাইম নাই। তো মানে ভাষাও আসলে নাই কোনো, দিন শেষে সাংকেতিক ভাষায়ও লেখালেখি চলতে পারে। ঠিক আছে। তো আসলে দিন শেষে আমি এখনো বলবো না যে মানে কোনো একটা পার্টিকুলার ভাষাতেই লেখা উচিত, আমি পার্সোনালি মনে করি না। তবে আমি যদি একটু টেকনিক্যালি জিনিসটাকে পুট করি, আমি এভাবে বলবো যে মানে আপনি লেখাটা শুরু করেন যেই ভাষাতে আপনার স্ট্রেংথ বেশি সেটা দিয়ে। যদি আপনি আপনি ইংরেজিতে ভালো হন, তাহলে আপনি ইংরেজিতে শুরু করেন। এটা কিন্তু হতে পারে বাঙালি একটা ছেলে বা বাঙালি একটা মেয়ে ইংরেজিতে ভালো, এটা হওয়া খুবই সম্ভব। আমি অনেক ছেলে মেয়ে পাইছি এরকম, যে প্রচন্ড প্রাঞ্জল ভাবে লিখতে পারে ইংরেজিতে। আবার আপনি যদি বাংলায় মনে করেন যে বাংলায় লেখাটা আপনার জন্য আপনার কমফর্ট জোন, আপনি ওখান থেকে শুরু করেন, কমফর্ট থেকে শুরু করেন। এরপর নিজেকে টেস্ট করেন, প্রতিদিন নিজেকে এক্সারসাইজ দেন, ডিফারেন্ট অ্যাপ্রোচ ট্রাই করেন। আমি হচ্ছে 20টা গল্প লিখে ফেলছি বাংলায়, এরপর আপনি একটা ইংরেজিতে গল্প লিখতে পারেন। আমার কাছে মনে হয় আর কি দুই ভাষাতে লেখালেখি করতে পারলে ভালো। বাট খুব বেশি ইন্টারচেঞ্জ করা উচিত না। আমি যেমন বললাম, আমার পার্সোনাল লেখাগুলো সব আমি বাংলায় লিখি, আর প্রফেশনাল লেখাগুলো সব আমি ইংরেজিতে লিখি। তো এটাই, আমি কাউকে বলবো না যে কোনো একটা পিক করে নিতে হবে, বাট মানে স্টার্ট উইথ ইয়োর স্ট্রেংথ, দেন ইউ ক্যান সুইচ অ্যান্ড মানে চ্যালেঞ্জ ইয়োর সেলফ আর কি। জি স্যার, আসলে বিষয়টা এরকমই যে আমি যে ভাষায় সব থেকে সুন্দরভাবে নিজেকে ফুটিয়ে তুলতে পারবো, নিজের রাইট। ভাবটা সুন্দরভাবে প্রকাশ করতে পারবো, সেটা যদি ম্যান্ডারিনও হয় তাহলে কোনো সমস্যা নেই। সমস্যা নেই, রাইট। তার আমার আরেকটা যেটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে, আপনি যেহেতু ডেইলি স্টার বুকসে কন্ট্রিবিউটিং অথর হিসেবে আছেন, তো আমার মতন যারা ছোটখাটো মানুষ, যারা অনেক অ্যাসপায়ারিং যে হ্যাঁ তাদের লেখা একদিন পত্রিকাতে আসবে, তো আহ, সেইটার জন্য আসলে আমাদের কি করা উচিত বা কিভাবে লেখা উচিত? আমি নিজের কথাই বলি, আমি অনেক লেখা হচ্ছে অনেক পেপারে পাঠাইছি, আই ডোন্ট নো তারা দেখছেও কিনা। তো ইমেইলই পাঠাইছি, কিন্তু আসলে ইমেইলটা দেখবে কিভাবে আর আমার লেখা কিরকম হইলে তারা সত্যি সত্যি পাবলিশ করবে? আচ্ছা। আহ এই ব্যাপারে আমি আসলে এইভাবে বলি, লেখালেখিটা হচ্ছে নিজের জন্য করা উচিত, পাবলিশিং এর জন্য না। তো মানে আমার লেখা, আবার একটা ব্যাপার হচ্ছে একটা লেখা পাবলিশ হচ্ছে মানেই ভালো আর পাবলিশ হচ্ছে না মানেই খারাপ, তা কিন্তু না। আমাদের সমস্যা হচ্ছে আমরা হচ্ছে, আমি এভাবে তরুণ মানে আমি যেহেতু এই ব্যাপারটা নিয়ে অনেকদিন ধরে মানে কনসার্ন আমি। তো আম, মানে এভাবে বলি যে ধরেন বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন কিন্তু ইন্টারন্যাশনাল ম্যাগাজিন, মানে মানে প্রত্যেকটা দেশে আপনি অনেক প্রচুর, আপনি প্রচুর ম্যাগাজিনস, ইন্টারন্যাশনাল কোলাবোরেশনস খুঁজতেছে, আপনি একটু ঘাটাঘাটি করলেই পাবেন। যেমন জেস্ট অফ লেমন, থ্রি, দ্য পমেগ্রানেট রিভিউ, দেন আরেকটা আছে মনে হয় মূর্তি, এরকম আরো বেশ কয়েকটা আছে, দ্য অ্যান্টনি ম্যাগাজিন ইন্ডিয়া বেসড, এরকম বেশ কয়েকটা আসলে আউটলেটস আছে। আমাদের সমস্যা হচ্ছে আমরা যদি খালি একটা আউটলেটে ফোকাস করি তাহলে কিন্তু হবে না। আমার এরম এমন অনেক লেখা আছে যেটা হচ্ছে ধরেন আমি লিখেছি ছোট্ট একটা ম্যাগাজিনে দিছি, বাট রিজেক্ট হয়েছে, পরে এটা হচ্ছে ডেইলি স্টারে পাবলিশড হয়েছে। আবার অনেকগুলো আছে মানে ধরেন ডেইলি স্টারে হয়নি, যেমন আমি, আমার ওয়াইফও হচ্ছে লেখালেখি করে, ওর একটা পার্টিকুলার লেখে আমি বলি ডেইলি স্টারে লেখাটা পাবলিশড হয়নি, পরে এটা হচ্ছে অস্ট্রেলিয়ার একটা ম্যাগাজিনে দিয়েছিল, ওইটা হয়েছে। আমি এখানে বলছি না যে মানে কোনোটা কোনোটা থেকে বেটার, সবই দিন শেষে পাবলিকেশনের প্ল্যাটফর্ম। এখন ব্যাপারটা হচ্ছে মানে প্রত্যেকটা জায়গায় কিছু জিনিস মেনটেন করতে হবে, আমাদের বুঝতে হবে আমার লেখাটা কোন জায়গার জন্য ফিটিং। যেমন ডেইলি স্টার হচ্ছে একটা ন্যাশনাল ডেইলি, এখানে বিভিন্ন ধরনের মানুষের কাছে এটা রিচ আছে। এখন এই লেখা পত্রিকার জন্য যখন আমি লিখবো তখন আমার এই জিনিসগুলো মাথায় রেখে লিখতে হবে। এটা লিখে জেনেই কিন্তু আমি লেখাটা দিচ্ছি তাদেরকে, যে এখানে কোনো কন্ট্রাডিকশন নাই, কোনো প্রবলেম নাই, কোনো ধরনের কন্টিনিউয়াস মানে রিভার্স মতবাদ নাই, এগুলো জেনেই লিখতে হবে আমার। সো এবং প্রত্যেকটা ম্যাগাজিনের কিন্তু আলাদা আলাদা ক্রাইটেরিয়া আছে। সো প্রত্যেকটা ম্যাগাজিনের মানে আলাদা আলাদা ক্রাইটেরিয়া আছে।
তো এই জায়গা থেকে আমি বলবো যে মানে আম, প্রশ্ন ছিল দুইটা, যে কিভাবে হচ্ছে ইমেল গুলা করব, কেন ইমেল গুলা দেখে না, আর হচ্ছে কি করলে আসলে লেখাগুলা পাবলিশড হবে। সো দুইটা জিনিস এভাবে বলি যে মানে ইমেল গুলা আসলে কি মানে অনেক ইমেল জমা পড়ে। আমি যেহেতু মানে কাজ করি, আমি এডিটরদের সাথে মাঝে মাঝে কথা বলি, আমি হচ্ছে নিজেও কিন্তু ওদের কোনো পার্মানেন্ট কিছু না, আমি ওদের সাথে জাস্ট একজন কন্ট্রিবিউটিং অথর হিসেবে কাজ করি। আম, আমি এনজয় করি ওদের এনভায়রনমেন্টটা, মানে এখানে আমার হচ্ছে আমার কাছে মনে হয় তরুণ লেখকদের গ্রো করার জন্য বাংলাদেশ হিসাবে ওরা একটা ভালো এনভায়রনমেন্ট প্রোভাইড করে, মোটিভেশন প্লাস আশেপাশে যেহেতু আমরা যখন মানে বসি তখন দেখা যায় আরো অনেকেই থাকে, তো তো মানে ইনসাইটস গুলো জেনে আমি আসলে জানতে পারি আর 10 জন লেখক কি চিন্তা করতেছে। তো ইমেল গুলা যে আসলে দেখে না এটা সত্য নয়। আমি আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি। আমার একজন স্টুডেন্ট আছে রাজিয়া। রাজিয়া হচ্ছে বিউপিতে পড়ে, ইংরেজি ডিপার্টমেন্টে, বর্তমানে মনে হয় ইএলটিএল এ ল্যাঙ্গুয়েজে মাস্টার্স করছে। তো রাজিয়ার একটা পোয়েম আছে রিজার্ভড উইন্টার কেস, খুব সুন্দর একটা পোয়েম আর কি। তো আমাকে একদিন এটা র্যান্ডমলি পাঠিয়েছিল আর কি, তো আমি হচ্ছে পোয়েমটা পড়ি। তো পরে আমি খুবই মানে ভালো লাগছে আর কি। আমি রাজিয়াকে, ও হচ্ছে ওর এলাকাতে শীতকালটাকে মিস করতেছিল, তো ওইখান থেকে লেখা আর কি। তো রাজিয়া যখন আর কি পোয়েমটা পাঠায়, আমি তাকে বলি যে তুমি পোয়েমটা মানে পাঠাও, ডেইলি স্টারে দাও। তো মানে আমি আর কিন্তু কিছুই জানি না। একদিন সকালবেলা উঠে আমি শনিবার প্রতিদিন ডেইলি স্টারের সাহিত্য পাতা পড়ি, দেখি কে কি লিখছে বা পড়ার চেষ্টা করি আর কি। তো ওই দিন আমি দেখি হঠাৎ করে রাজিয়ার পোয়েম কিন্তু পাবলিশড হয়ে গেছে। তারপর আমি রাজিয়াকে ফোন দিছি যে রাজিয়া কোথায় তুমি। তো তখন ও বলে, তখন তো শনিবার ওই দিন আগে, তো হলে মনে হয় থাকে, তো তো মানে হলে ছিল, তো আমাকে বললো স্যার আমি তো হলে। আমি বলি দৌড় দাও, মিরপুর 12-তে যাও, ডেইলি স্টার একটা পত্রিকা কিনে আনো, তোমার একটা কবিতা পাবলিশড হয়েছে। তো ও খুবই খুশি হয়ে যায়। তো এটা একটা এক্সাম্পল যে ও এবং আমার মানে দেখা একটা এক্সাম্পল, আরো একটা দুইটা আছে, আমি ওর কথাটা বললাম। যেহেতু ও খুব সিরিয়াসলি লেখালেখি করে এখন, ও মোটিভেটেড হয়। তো এরকম কিন্তু আরো কেসেস আছে অ্যাকচুয়ালি, যে যখন আসলে ডেইলি স্টার বা অন্যান্য পত্র পত্রিকা গুলাতে লেখাগুলা পাবলিশড হয়। তো এমন না যে আসলে ইমেল দেখে না, দেখে। বাট হয়তো ধরেন 1,000 জন পাঠাইলে মানে আসলে তো পাবলিশড হয় হচ্ছে হয়তো হয়তো 10টা বা মানে 50টা সর্বোচ্চ, নাম্বারটা কিন্তু কমই থাকে। এটা একটু কম্পিটিটিভ, এইটা একটা ব্যাপার। দ্বিতীয় একটা ব্যাপার হচ্ছে আমি বলি, লেখালেখি গুলো যখন আমরা করি, আমাদের হচ্ছে মেটাফোর্স এন্ড সিমিলি হচ্ছে, পার্টিকুলারলি মেটাফোর্স, সিমিলি, ইমেজারি, সিম্বলিজম গুলা ডেভেলপড হওয়া উচিত। লেখাগুলা পার্সোনাল হওয়া উচিত। আপনি একটা এলাকা নিয়ে লিখতেছেন, আপনার এলাকার কোনো নাম নাই, হুম? একটা এলাকার কোনো ক্যারেক্টারের কোনো নাম নেই, কোনো অ্যানিমালস এর নাম নেই। মানে আপনি যদি আপনার জায়গার ইউনিকনেসটা এক্সপ্রেস না করতে পারেন, তাহলে হোয়াটস দ্য পয়েন্ট অফ রাইটিং? একটা ছেলে ঢাকা থেকে লিখতেছে, আরেকটা ছেলে লিখতেছে ধরেন ভোলা থেকে। এখন ঢাকা আর ভোলার মানে সিচুয়েশনস কিন্তু, এলাকার সিনারিও, নেচার, ইমেজারি, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, শহরায়ন, এগুলো কিন্তু একরকম না। তো ভোলার ছেলেটার লেখা ঢাকার ছেলেটার লেখার মধ্যে যদি পার্থক্য তৈরি না হয়, তার মানে আপনার মানে কি বলবো, বলে ভাত সিদ্ধ হয়নি আর কি। সো প্রত্যেকটা লেখা হচ্ছে মানে অনেক পার্সোনালাইজড লেখা হওয়া উচিত। আপনার গল্পগুলা আপনার পার্সোনাল গল্প হওয়া উচিত। যেমন আমি হচ্ছে মানে একটা, আমি হচ্ছে মানে সৈয়দ মঞ্জুরুল ইসলাম স্যারের সাথে আমার ছোট্ট একটা দুইটা ইন্টারাকশন হয়েছিল, অত বেশি ইন্টারাকশন হয় নাই, স্যার তো মারা গিয়েছে। সো মানে স্যারের সাথে যে ছোট্ট একটা দুইটা ইন্টারাকশন হয়েছে, স্যার আমাকে খুব ছোটখাটো 5টা 6টা পয়েন্ট দিছে, আমি সবই মনে রাখছি। আমি সবই মনে রাখছি, আমি নোট করে রাখছি। স্যার আমাদেরকে একবার একটা কথা বলছিল, মানে স্যার আসলে একটা গ্রেট পার্সন। দিন শেষে মানে অনেক বেশি ক্লাস করা লাগে না, এটাই আমি বলবো যে ওনার আমি আসলে হয়তো মানে একটা মাত্র ক্লাস করার সুযোগ হয়েছিল লাইফ টাইমে, যেহেতু আমি আসলে ডিইউ বা মানে ছিলাম না, এরপর উনি আবার ইউ ল্যাবে ছিল। আহ তো স্যার হচ্ছে আমাকে একটা জিনিস বুঝাইছিল যে ধরো তুমি একটা শ্রমিক নিয়ে স্টোরি লিখছো, বেশিরভাগ মানুষের সমস্যা হচ্ছে তুমি জায়গাটা থেকে দেখছো যে শ্রমিকটা কি কষ্ট পাচ্ছে, এটা তো তোমাকে আমরা কেউ দেখতে বলিনি। তুমি শ্রমিকের পয়েন্ট অফ ভিউ নিয়ে লেখো। তার কারণ সিম্প্যাথি আর এমপ্যাথি দুইটা জিনিস কিন্তু আলাদা। So, আমি যখন শ্রমিকের স্টোরিটা লিখতেছি, যে আমার বাসার সামনে একটা বাচ্চা ছেলে, ধরেন শিশু শ্রম নিয়ে আমি লিখতে চাচ্ছি, আমার সামনে একটা বাচ্চা ছেলে ধরে নিই, তার নাম বকুল। বকুল হচ্ছে প্রতিদিন সবুজ একটা গেঞ্জি, ময়লা একটা জার্সি পরে প্রতিদিন হচ্ছে শীত গরমের মধ্যে বকুল হচ্ছে লাল রঙের ইট ভাঙে। সবুজ একটা গেঞ্জি পরে লাল রঙের ইট ভাঙে 12 মাস। হ্যাঁ, এখানে অনেকগুলা সিম্বলিজম আছে। এর ছোট্ট একটা 2 লাইনের একটা কথা বলতে বলতেই ইমেজারিটা বা সিম্বলটা বা সেটিংটা তৈরি করা। এখন আমি সবুজের জন্য মানে বকুলের জন্য দুঃখ পাচ্ছি, যাহা কি কষ্ট। এটা হচ্ছে সিম্প্যাথি। লেখা কিন্তু সিম্প্যাথির জন্য না, সিম্প্যাথির জন্য হচ্ছে সরকারি প্রজ্ঞাপন।
সাহিত্যিক লেখা হচ্ছে এমপ্যাথির জন্য। এটাই হচ্ছে সত্যি। আমার দরকার নেই আমার পয়েন্ট অফ ভিউ থেকে দেখা যে বকুল কিভাবে কষ্ট পাচ্ছে। আমার দরকার তাকে সিম্প্যাথি অফার করা না। লেখক হিসাবে আমার দরকার তার সিচুয়েশনটা বা এমপ্যাথি হচ্ছে যখন আপনি অন্যজনের শুজের মধ্যে নিজেকে স্থাপন করেন, অন্যজনের জায়গার মধ্যে নিজেকে স্থাপন করেন। মানে খুব সিম্পলি যদি আর কি আমি বলি, ফিলোসফিক্যাল ডেফিনেশনে গেলে আরো মানে কথা বাড়বে। হুম তো হুম। বকুল ওখানে আসলে একটা ছেলে প্রতিদিন ইট ভাঙতেছে, তার লাইফটা কি, সে আমাকে দেখতেছে কিভাবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এই অবজারভেশনটা থাকা দরকার। তো এই কারণে বলি যখন পত্রপত্রিকায় লেখাগুলা আমরা দিব, দুইটা জিনিস মেনটেন করব। লেখাটা হচ্ছে প্রথম কথা, প্রথম কথা হচ্ছে লেখাটা হচ্ছে সিম্প্যাথেটিক একটা লেখা না, এমপ্যাথেটিক একটা লেখা হইতে হবে, উইচ ইজ কানেক্টেড উইথ ইয়োর লাইফ। কারণ আলটিমেটলি যেই কোনো পাবলিশিং প্ল্যাটফর্মই হোক, দিন শেষে এটা ওয়ার্ল্ড ওয়াইড সবাই আসলে তোমার স্টোরিটা শুনতে চাচ্ছে, কারণ দিস ইজ ইয়োর স্টোরি। সো তোমার স্টোরিতে তুমি যদি অন্য জনের স্টোরি দিয়ে দাও, তাইলে কিন্তু হবে না। আমি জীবনে যুদ্ধ দেখিনি, এখন আমার জন্য কি এটা বুদ্ধিমান হবে যুদ্ধ নিয়ে লেখা? না কিন্তু। তো তার মানে কি আমি লিখবো না? যেমন লিও টলস্টয় লিখছে হচ্ছে ওয়ার এন্ড পিস, তার ওয়ার এন্ড পিস হচ্ছে মানে আমি কি বলবো, প্রায় 1800+ পেজের একটা বিশাল বড় বই। এই বই মানে লেখাই কঠিন। ঠিক আছে, এই বই লেখাই কঠিন। টলস্টয়ের ওয়াইফ হচ্ছে সারা রাত জেগে এই বই এডিট করে দিছে। টলস্টয়ের ওয়াইফ হচ্ছে 6টা অল্টারনেটিভ এন্ডিং এর মধ্যে একটা এন্ডিং টলস্টয়কে দিয়ে দিয়েছে, কিন্তু টলস্টয় তার ওয়াইফকে কোনো ক্রেডিট দেয়নি। দিস ইজ লাইফ। হ্যাঁ, ওর ওয়াইফ কিন্তু ইজ মাচ অ্যাজ আ রাইটার অ্যাজ টলস্টয় হিমসেলফ। আনপপুলারলি বললাম আর কি, হয়তো ক্রেডিট দেয় না দেখে হুম হুম। স্বীকার মানে করা হয় না। তো এটা হচ্ছে ইম্পর্টেন্ট যে মানে লেখালেখির ক্ষেত্রে এখন টলস্টয় যেভাবে ওয়ার্ড দেখছে, এটা নিয়ে আবার ভার্জিনিয়া উলফ হচ্ছে তার রুম অফ ওয়ান্স ওনে লিখেছিল, যদিও মানে এটা একটা ফেমিনিস্ট আছে, বাট ওখানে সে লিখেছিল যে একজন নারী কিভাবে হচ্ছে ওয়ার্ড নিয়ে লিখবে। নারী তো সাধারণত মানে যুদ্ধক্ষেত্রে যায় না, তার এক্সপিরিয়েন্সেস গুলো তো মানে আরেকটু কনফাইন্ড। তো এখান থেকে প্রশ্ন হচ্ছে নারী যেটা দেখে নারী সেটা নিয়েই কিন্তু লিখবে, কারণ সেটা কিন্তু কম ইম্পর্টেন্ট তা কিন্তু না। মানে এই জায়গাটা থেকে বলা, যেমন ভার্জিনিয়া উলফের মিসেস ড্যালোওয়ে আপনি যদি দেখেন, ওখানে হচ্ছে একটা ওয়ার ভেটারান থাকে সেপ্টেমার স্মিথ। ওকে যুদ্ধে ভার্জিনিয়া উলফ হয়তো দেখেন, এই যুদ্ধর পরে দেখছে। এন্ড মানে পিটিএসডি যেটাকে বলে বা শেল শক যেটাকে বলে, যেটা আর কি যোদ্ধারা নর্মালি ফেস করে যুদ্ধের পরে, এটাকে বলে পোস্ট পিটিএসডি, না পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার আর কি যেটা। তো এটা অনেকে মানে জাস্ট যুদ্ধ না, এটা বিভিন্ন ক্ষেত্রেই হইতে পারে জীবনের যে কোনো মানে ট্রমাটিক একটা এক্সপিরিয়েন্স। যেমন গতকালকে একটা ভূমিকম্প হয়েছে, এরপর সারাদিনে আমি একটা স্ট্রেসের মধ্যে দিয়ে গেছি, ব্রিটিশ ও বাংলাদেশে সবাই নিয়ে গেছে। এই ভূমিকম্প নিয়ে কয়টা গল্প লেখা হইলো আজ পর্যন্ত ঢাকাতে? লেখক তো অনেক, ফিল করে নাই, করেছে, কিন্তু মানে সেই কিনাফ করে নাই যে লেখা উচিত, তাই আর কি। তো মানে লেখাগুলো হচ্ছে পার্সোনালাইজড হওয়া উচিত, এটা হচ্ছে আমি মাথায় রাখবো। আমাদের লেখার সিম্বলিজম গুলা, আমাদের লেখার সেটিং গুলা, আমাদের লেখার কন্টেন্ট এন্ড ক্যারেক্টার গুলা রিয়েল হওয়া উচিত। ঠিক আছে, এটা যাতে অত বেশি মানে মানে বাস্তববাদী হওয়া উচিত, সংগঠিত হওয়া উচিত। আর লাস্ট আমি বলবো, ডেইলি স্টারের র্যান্ডম লেখাগুলো যখন আসে, আমি শুনি যখন, বা মানে ম্যাডামদের সাথে যখন আমার কথা হয়, বেশিরভাগ মানে রাইটারই না ওই যে স্টাইল গাইড মেনটেন করে না। এটা কিন্তু হুম ঠিক না। হুম হুম। বেশিরভাগ লেখা বাদ যায় স্টাইল গাইড মেনটেনের কারণে। মানে আপনার হচ্ছে একটা সুন্দর একটা স্টাইল গাইড দেওয়া আছে, আপনি ডেইলি স্টারে একটা লেখা লিখতেছেন, আপনি প্রশ্ন করেন লেখককে, একজন বলতেছে আমি মানে অমুক ম্যাগাজিনে, মানে ডেইলি স্টার না বলি কাজ ওরা তো আসলে মানে প্রফেশনাল অনেক, আবহাওয়া না বলা ভালো। মানে ধরেন যে কোনো একটা ম্যাগাজিনে একজন লেখক আহ 10টা 20টা লেখা পাঠাচ্ছে, একসেপ্টেড হচ্ছে না। আপনি তাকে প্রশ্ন করেন যে তুমি ওই ম্যাগাজিনের কয়টা লেখা পড়ছো? আমি একটা ম্যাগাজিনে দেখ। লেখা পাঠাচ্ছি, ওই ম্যাগাজিনের অ্যাটলিস্ট 5টা লেখা পড়ে তারপর কিন্তু আমার একটা লেখা লেখা লিখে তারপর পাঠানো উচিত। সো এটা হচ্ছে মানে নাম্বার 2 অ্যাডভাইস। সো নাম্বার 1 হচ্ছে স্টোরিজ শুড বি পার্সোনাল, স্টোরিজ শুড এক্সপ্রেস ইয়োর সিচুয়েশন, তোমার অন্য কেউ হওয়ার চেষ্টা করার দরকার নেই। আমি এমন একটা কমপ্লেক্স স্টোরি নিয়ে আসলাম যে, বা এমন একটা আইডিয়া নিয়ে আসবো যে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, না, দুনিয়া কোনো একটা স্টোরিতে ধ্বংস হবে না বা তৈরিও হবে না। তো স্টোরিগুলো নাম্বার 1 হচ্ছে পার্সোনালাইজ থাকতে হবে, নাম্বার 2 হচ্ছে স্টাইল গাইড, যে প্যাটার্নটা ওই ম্যাগাজিন ওই পত্রিকা মানে চাচ্ছে, এইটা হচ্ছে ঠিকভাবে ফলো করা। নাম্বার 3 হচ্ছে ইমেইল। আমি কি রাইট ইমেইলে পাঠাইছি? আমি কি আমার ইমেইলে লেখাটা ঠিক করে পিচ করতে পারতেছি? একজন এডিটার
উনি দিনে 5,000 লেখা পড়ে, 5,000 না হইলেও ধরেন 500 লেখা পড়ে, 600 400 লেখা ওনার সর্ট করতে হয়। উনার আসলে কি টাইম আছে? আমি যদি অনেস্টলি বলি, আপনার প্রত্যেকটা লেখা ভিতরে ভিতরে সব কিছু পুঙ্খানুপুঙ্খ পড়ে থাকে, এটা সম্ভব না, বাস্তববাদী কথাটা আমি যদি বলি। তো হুম। একটা বুদ্ধিমান আইডিয়া হইতে পারি, ইমেইলের মধ্যে আমার লেখার সিনপসিসটা আমি কিন্তু দিয়ে দিলাম। এটার জন্য কি এখন আলাদা করে কোর্স নিতে হবে? এটা কিন্তু মানে কমন সেন্স, ঠিক আছে? তো মানে যে আমি ইমেইলের মধ্যে আমি একটা ছোট্ট একটা সিনপসিস দিয়ে দিলাম যে আমার লেখাটা এইটা এইটা নিয়ে। সিনপসিসটা পড়ে যদি এডিটর বা যেই দেখছে সে যদি মানে পছন্দ করে, সে পরে ভিতরে যে পড়ে ভালো লাগলে কিন্তু ঠিকই ইয়া হবে। এইটা একটা। নাম্বার 4 হচ্ছে ম্যাগাজিন এবং পত্রিকা, আমি যত দূর জানি প্রত্যেকটাতেই তরুণ লেখকদের পাবলিশ করার জন্য আলাদা আলাদা বিভিন্ন সেগমেন্ট থাকে। যেমন ডেইলি স্টারে অক্টোবর মাসে কিন্তু আমি যতদূর জানি স্পুকি অক্টোবর মানে একটা সেশন নিল, ভয়াল বা একটু থ্রিলার গল্পগুলা জমা নিল। দেন খেরো খাতা ওদের একটা সেগমেন্ট আছে, এটাতে জাস্ট ওরা নতুন লেখকদেরই কিন্তু লেখা মানে ছাপ মানে সাবমিট করে, পাবলিশ করে এরকম। প্রথম আলোতে আমরা দেখবে এই গোল্লার ছুটে কিন্তু বাচ্চাদের জন্য অনেক লেখা পাবলিশ করে। দেন অন্যদিন একটু ডিফারেন্ট, বাট গোল্লা ছুটে মোটামুটি করে। তো আবার প্রথম আলোর আগে কিছু ম্যাগাজিন ট্যাগাজিন ছিল, রসালো টসালো, এখানেও কিছু যাইতো। তো মানে এই জায়গা থেকে আমার বলা যে এই সেগমেন্ট গুলার ব্যাপারে একটু খেয়াল রাখা, স্পেশাল সেগমেন্ট গুলা যখন হচ্ছে তরুণ লেখকদের লেখা চাচ্ছে তখন পাঠানো। মানে আপনি পাঠাইতে থাকেন, আপনি লিখতে থাকেন, 10টা পাঠাইলে একটা পাবলিশড হবে। আমি যেমন হ্যাঁ মানে এখন দেখা যায় আমার প্রোফাইলে, আমি বুঝি লিঙ্কডইন প্রোফাইল বা যে কোনো জায়গায় হয়তো দেখা যায় আমার এগুলো এগুলো পাবলিকেশন আছে। আমার হচ্ছে একটা রিজেকশনের লিস্ট বানাবো আমি, তাইলে দেখবেন আমাকে মানে কত হাই প্রোফাইল লাগে আমাকে। আমি যদি 10টা পাবলিশ করে থাকি, 200 রিজেক্ট খাইছি। বি ওকে অ্যান্ড নর্মাল টু রিজেকশন, এটা হতেই পারে। একটা মানে জিনিস আপনি পাঠাইছেন, আপনাকে রিজেক্ট করছে, তার মানে ইট ডাজ নট মিন দ্যাট আপনার লেখাটা খারাপ। ইট মিনস দেন ওদের টার্মস এন্ড ক্রাইটেরিয়ার সাথে আপনারটা হয়তো মিলছে না বা মিলছে না, যাচ্ছে না। কোনোভাবে অ্যালাইন সো করছে না। অ্যালাইন করছে না। সো এই মানে মোটামুটি 3 4টা পয়েন্ট দিয়ে আমি আর কি মানে শেষ করি। আসলে এটা নিয়ে বলতে থাকলে আরো বলতে পারবো, বাট আমি আসলে আর এক্সটেন্ড না করি, এই 3 4টা পয়েন্ট দিয়ে শেষ করি। সো দ্যাটস ইট। ও আচ্ছা, আর লাস্ট একটা ব্যাপার, লেখার ক্ষেত্রে এডিটিং আর প্রুফ রিডিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। লেখা হুম। পার্সোনালাইজড হোক, কিন্তু এডিটিং এন্ড প্রুফ রিডিং ইম্পর্টেন্ট। তো এই কারণে আমি মানে আমার একটা টেকনিক আমি জাস্ট একটু বলি, যে আমি লিখে আমি লেখাটা ফালায় রাখি। আপনি এটা প্রমোদ চৌধুরীর বই পড়াতেও কিন্তু, বই পড়া বা প্রমোদ চৌধুরীর একটা মানে রচনাতেও আমি এই জিনিসটা পড়ছিলাম, যে লিখে লেখাটা ফালায় রাখবেন, লেখাকে পচতে দিবেন। লেখা না পচলে কিন্তু লেখা পরিণত হয় না। তো এই একটা লেখা আপনি ধরেন লিখলেন আজকে, লিখে আপনি এটাকে 4 5 দিন ফালায় রাখলেন। 4 5 দিন ফালায় হুম। রাখলে এটাকে আমি বলি হচ্ছে দ্য প্রসেস অফ ফরগেটিং। আমার লেখাটা আমার ভুলে যেতে হবে। কারণ আমি যখন লেখাটা লিখলাম, আমি কিন্তু খুব স্টার্ন একটা ইমোশনাল অনুভূতি থেকে লেখাটা লিখছি। কারণ আমি প্রথমেই বলছি লেখাটা হতে হবে পার্সোনাল বা মানে আপনার পার্সোনাল। পার্সোনাল একটা জায়গা থেকে, রাইট? তো আপনি কিন্তু হচ্ছে যখন লিখছেন তখন কিন্তু ইমোশনাল অনুভূতিটা আপনি প্রচন্ড ফিল করতেছেন, এবং ওখানে অনেক কিছুই আপনি ওয়ার্ডিং ইউজ করতেছেন, শব্দ চয়ন যেটাকে বলে আর কি, শব্দ চয়ন, অনেক বাক্য গঠন করতেছেন যেগুলা কিন্তু ট্রেডিশনাল না, আনট্রেডিশনাল আর কি। তো ওই জায়গা থেকে আমি আর কি বলবো, যে মানে এই লেখালেখিটা যখন কন্টিনিউ করতেছেন তখন আপনি কিন্তু বুঝবেন না, আপনি নিজে যদি এডিটার বা প্রুফরিড করেন আপনি বুঝবেন না আপনার লেখার প্রবলেমটা কোন জায়গায়। এটাকে আপনি 7 দিন ফালায় রাখেন, 7 দিন পর এই লেখাতে আবার ব্যাক করেন। আপনার তখন মনে হবে আমি এটা কি লিখছি, অথবা আপনার এটা মনে হবে ওয়াও আমি এটা কি লিখছি। যে কোনো একটা দুইটার মধ্যে যে কোনো একটা হয় নর্মালি, আমার প্রত্যেকটাতে এরকম কিছু হয়। তখন আপনার মানে ভালো খারাপ যাই হোক, এরপর আপনি এডিটিং অ্যান্ড প্রুফ রিডিং ফেজে চলে আসেন। ঠিক আছে মানে তখন কিন্তু আপনি ভালো এডিটিং এন্ড প্রুফ রিডিং করতে হবে। ডাক্তাররা যেমন বলে যে পেশেন্টের সাথে কোনো পার্সোনাল সাবজেক্টিভ কানেকশন হচ্ছে প্রতিস্থাপন করা যাবে না, তাইলে অপারেশন করা যাবে না। আমি এভাবে বললাম আর কি, লেখার সাথে কোনো পার্সোনাল, লেখা লেখার পরেও এটার সাথে আর কোনো পার্সোনাল কানেকশনে থাকা যাবে না, তাইলে লেখাটা ভালো হবে না। আপনি যখন এটাকে এডিট করবেন মানে এটার উপর একটা সার্জারি করবেন, তখন এটাকে কাটছাট করতে হবে। কাটছাট করার সময় কোনো দয়া মায়া করা যাবে না, যে এটা কাট করব না ওইটা কাট করব না। লেখার জন্য যা প্রয়োজন সবই কাট করবেন। এরপর এডিটরের কাছে গেলে এমনও হইতে পারে আপনি যেই লেখা দিয়েছেন সেটা পাবলিশ হয়নি, সম্পূর্ণ আলাদা একটা লেখা পাবলিশ হয়ে গেছে। বাট এটা মেনে নিতে হবে, কারণ লিখবেন আপনি আপনার জন্য, পাবলিশ করবেন অন্যদের জন্য। জি স্যার, অনেক ধন্যবাদ। আপনি এত সুন্দর সুন্দর টিপস দিয়েছেন আমাদেরকে। আর আমার মনে হয় ভিউয়ার্সদের এগুলো খুবই কাজে লাগবে। এন্ড আপনার সাথে কথা বলে স্যার অনেক ভালো লাগলো, মানে অনেক
লাইভলি একটা সেশন গেল। আমরা দেখতে দেখতে আমাদের সেশনের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। স্যার, আপনি যদি আমাদের ভিউয়ারদের উদ্দেশ্যে আরো কিছু কথা বলতেন আপনার এক্সপিরিয়েন্স থেকে, দেন আমরা আমাদের সেশনটি শেষ করব। স্যার, আপনার মাইক্রোফোন মিউট করা। ভিউয়ার বলতে আমি ধরে নিচ্ছি তরুণ লেখক বা যারা লেখালেখিতে ইন্টারেস্টেড তাদের জন্যই ভিউয়ার্স। হুম। আমি তাদের জন্য আহ, ছোট্ট দুইটা তিনটা জিনিস বলে শেষ করি। 10টা মিনিট, 5-6 মিনিট লাগবে আর কি, আমি একটু কথা বেশি বলি যেহেতু। তো এভাবে বলি যে বাংলাদেশে আসলে লেখালেখিটা মানে লেস রিওয়ার্ডিং, বাট তার মানে এটা অপ্রয়োজনীয় তা না। তো মানে তিনটা জিনিস থেকে আসলে লেখালেখিটা করা দরকার। লেখালেখির ক্ষেত্রে মানে নো রাশ। আমার অনেক লেখা আছে একদিনে শেষ হয়ে গেছে। মানে অনেক বড় লেখা একদিনে শেষ হয়ে গেছে, আবার অনেক আছে ছোট লেখা, হাফ পেজও না, কিন্তু লিখতে 7-8 দিনের উপরে সময় লেগে গিয়েছে। সো লেখার ক্ষেত্রে নো রাশ। রাশ নিয়ে লেখালেখি করাটা ঠিক না, উচিত না। এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এক্সপেকটেশন অফ নো রিওয়ার্ডস। আমি লিখতেছি, আমার লেখাটা পাবলিশ হচ্ছে, 2-10 জন মানুষ পড়তেছে, এটাই একটা রিওয়ার্ড। এর থেকে বড় রিওয়ার্ড আর কিছু হইতে পারে না। এখানে সম্মানী, পদক, কি হচ্ছে না হচ্ছে, মানে এটা নিয়ে চিন্তা করলে, এত আসলে ডানবাম নিয়ে চিন্তা করলে আসলে মূল বিষয় থেকে সরে আসবে। মূল হুম। বিষয় থেকে চলে যাবেন। ছোট ছোট স্টার্ট আপ কোম্পানি গুলা দেখি শুরু করে খুব ভালোভাবে, আস্তে আস্তে যখন প্রফিট করা শুরু করে মোটিভেশন চেঞ্জ হয়ে যায়, রিওয়ার্ডের দিকে ফোকাস হয়ে যায়, তখন ছোট ছোট মানে স্টার্ট আপ গুলা দেখা যায় তাদের মোটিভেশন থেকে দূরে সরে আসে। আপনি অনলাইন শপিং প্ল্যাটফর্মস গুলার কথা খেয়াল করতে পারেন, রিসেন্ট যেগুলা চলে, গরুর ঘাস, ম্যাট কফি, দেন হচ্ছে আম, ওই যে গুডি ব্রোজ। মানে ইনিশিয়াল আইডিয়াটা কিন্তু ডিফারেন্ট, স্টার্টিংটা সুন্দর, বাট আস্তে আস্তে দেখা যায় মানে মোটিভেশন চেঞ্জ হওয়ার সাথে সাথে আইডিয়া থেকে চেঞ্জ হয়ে আসছে। আহ কমার্শিয়ালাইজ হয়েছে বিষয়গুলো। কমার্শিয়ালাইজ হয়ে যায়। এডটেকের কথা চিন্তা করতে পারেন, বাংলাদেশে বিখ্যাত বিখ্যাত সব এডটেক প্ল্যাটফর্ম গুলার মানে ডিরেকশন কিন্তু একদিকেই। ঠিক আছে। তো হুম হুম। মানে এটা একটা। আর হচ্ছে তো মানে রিওয়ার্ডস এর কথা চিন্তা করে আসলে লেখালেখি করাটা ঠিক না। এটা হচ্ছে মানে সেকেন্ডলি। আর থার্ডলি হচ্ছে রাইট অনলি ফর দ্য রাইট। ঠিক আছে, রাইট অনলি ফর দ্য রাইট। সঠিক জিনিসের জন্য সঠিক সময় লেখেন। ঠিক আছে। আপনার লেখাটা হচ্ছে মানে লেখাটা আসলে দিন শেষে আমার কাছে মনে হয় কি, লেখালেখি একটা প্রফেশনের থেকে বড় হচ্ছে লেখালেখি একটা লাইফস্টাইল। ঠিক আছে, এটা একটা লাইফস্টাইল। একজন মানে অ্যাথলেট যেমন প্রতিদিন সকালবেলা মানে তার হচ্ছে মানে সে মানে ভ্রমণে বের হওয়া উচিত, মানে একজন অ্যাথলেট বা একজন স্পোর্টসম্যানের। হুম হুম। শাহরুখ খানের লাইফস্টাইল আপনি দেখেন, শাহরুখ খান কিন্তু অনেক বই, আমি হচ্ছে শাহরুখ খানকে অনেক পছন্দ করি। ওর মধ্যে একটা কারিশমা আছে, এটা আমি খুবই পছন্দ করি ওর মধ্যে এই জিনিসটা। আর ও মানে জাস্ট অ্যাক্টর হিসেবে না, আমি ওকে মানুষ হিসেবে আর কি পছন্দ করি। ওর টেক টক্স গুলা বা অন্যান্য টক্স গুলা দেখলে আমি বুঝতে পারি ওর লাইফস্টাইলটা, ও বিভিন্ন টকে অনেক সময় বলে। আপনি দেখেন ওর লাইফস্টাইলটা, বা আপনি একটু শুনে দেখেন ওর লাইফস্টাইল গুলা কিরকম। সো লেখালেখিটা হচ্ছে আমার কাছে মনে হয় এটা একটা লাইফস্টাইল। আপনি হচ্ছে লিখতে থাকবেন, আপনি একটা ফেসবুক স্ট্যাটাস দেওয়াও কিন্তু লেখা, আপনার লেখার নোটবুকের মতো। মধ্যেও লেখা। লেখা, আমি যেমন জার্নাল লিখি, প্রতিদিন রাত্রেবেলায় আমি জার্নাল লিখি। আমার জার্নালের লেখা কি খুব সাহিত্যিক না। তাজউদ্দিন আহমেদ একটা ডায়েরি মেনটেন করতো, আপনারা জানেন নাকি জানি না। তো তাজউদ্দিন আহমেদের হুম। ডায়েরি পরবর্তীতে পাওয়া গেছিল, ওনার ডায়েরিতে লেখা খুবই সংক্ষিপ্ত। আবহাওয়া ভালো, কাপড় ধোয়া, খাবার আছে, এরকম 4-5টা লাইন, 4-5টা লাইন, মোস্ট মোস্ট ডায়েরিটা এরকম। ঠিক আছে। এখন এটাকে কি সাহিত্য বলা যাবে না? এটাও কিন্তু সাহিত্যই আসলে দিন শেষে। ঠিক আছে, সবই আসলে সাহিত্য, যে কোনো ধরনের লেখাই সাহিত্য। ফেসবুকে একটা স্ট্যাটাস, যেমন মহিউদ্দিন আহমেদের কথা আপনি যদি দেখেন, ওর বইয়ের থেকে ওর ফেসবুক স্ট্যাটাস পপুলার বেশি। এন্ড ও এটাই হ্যাঁ। চায়। মানে আমি মাঝে মাঝে দেখি উনি যদি অনেক মানে ওনার বইগুলো অবশ্য আমি পড়েছি, মোটামুটি আমার কাছে ভালোই লাগে, খারাপ লাগে না আমি বলবো। মানে ওর বইগুলো ভালো, তিক্ত। আহ আবার কিছু কিছু ব্যাপারে সে আবার একটু সেফটি মেনটেন করে, নাম উল্লেখ করে না, সিম্বলিজমে লেখে, এটা কি সাথে ভালো এবং খারাপ দুইটাই আর কি। তবে তার ফেসবুক স্ট্যাটাস গুলা প্রচন্ড উত্তপ্ত। তো এরকম আরো অনেক লেখক আছে যারা হচ্ছে ফেসবুকে অ্যাক্টিভ বেশি, কাগজে অ্যাক্টিভ কম। তো মানে যাই হোক, এটাও মানে আমি বলছি না এটা ইজ আ নেগেটিভ থিং। বর্তমান ওয়ার্ল্ডটা হচ্ছে আসলে ডিজিটাল ওয়ার্ল্ড। তো এই ব্যাপারগুলা মাথায় রাখতে হবে। ঠিক আছে। আর লাস্ট হচ্ছে একটা কথা বলি, না সরি, লাস্ট আসলে দুইটা কথা বলি। মানে একটা স্টোরি লেখার ক্ষেত্রে
তিনটা জিনিস যদি আমরা একটু মানে মাথায় রাখি, এটা আমি আসলে সব স্টোরি রাইটিং এর সময় সব সময় বলি, বা আমি স্টোরি রাইটিং ওয়ার্কশপ নেই মাঝে মাঝে। তো আমি বলি হুম, ক্যাম্বেলের হচ্ছে জার্নি অফ আ হিরো বলে একটা কনসেপ্ট আছে লিটারেচারে, আমরা এটা পড়ি বা পড়াই। তো এটা খুব ইন্টারেস্টিং, একটা হিরো কিভাবে তৈরি হচ্ছে। তো মানে যে হুম, কোনো স্টোরির ক্ষেত্রে কয়েকটা জিনিস খুব ইম্পর্টেন্ট। প্রথমে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ক্যারেক্টার, আপনার চরিত্রটা কিরকম, বা আপনার চরিত্রটা কি আপনি নাকি আপনি নিজে না। আমি সাজিয়া ওমর একজন খুব ওনার একটা বই আছে লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই, খুব প্রিয় একটা বই। এটা হচ্ছে বাংলাদেশের একটা ড্রাগিস্ট, আহ, মানে নট হুম, মানে কিছু ইউনিভার্সিটি ছেলে পেলে ড্রাগ এডিক্ট হয়ে যায়, নার্ক স্টোরি। আপনারা যদি ট্রেন স্পটিং বা রিকোয়েম ফর আ ড্রিম এই মুভিগুলো দেখেন, তো এটা আমি তখন মানে ওনার একটা ইন্টারভিউ আমরা নিয়েছিলাম, আমি আর আমার ওয়াইফ। তো এটা আবার ডেইলি স্টারের পরে, ডেইলি স্টারের জন্য আমরা ইন্টারভিউটা নিই, ওখানে ওনার দুইটা প্রশ্ন আমার খুব মনের মধ্যে দাগ কাটে। আমি হচ্ছে ওনাকে মানে আমরা জিজ্ঞেস করেছিলাম যে এত কিছু থাকতে আপনি কেন হচ্ছে মানে একটা ড্রাগি স্টোরি লিখলেন বা এরকম একটা নার্কোটিক একটা হুম, স্টোরি লিখলেন। তখন উনি আর কি আমাকে উত্তরটা দিয়েছে, খুব সিম্পল উত্তর, যে মানে আমি আসলে অনেক কান্ট্রিরই দেখছি, সব কান্ট্রিরই নিজস্ব ড্রাগি স্টোরি আছে, নিজস্ব নার্কোটিক স্টোরি আছে, আমাদের নাই, এই কারণে আমি লিখছি। তো আমার মনে হয়েছে এটা একটা চমৎকার আনসার, কারণ মানে আসলে এই যে আমরা যে এই যে মাদক বিরোধী কর্মসংস্থান বা কর্মসূচি গুলা যে আমরা এত করি, এর থেকে কিন্তু একটা ড্রাগি স্টোরি মানে অনেক ইম্পর্টেন্ট। আমি রিকোয়েম ফর এ ড্রিম দেখে যে ভয় পেয়েছি বা যে ট্রমার মধ্যে চলে গেছি দেখে, আপনারা যদি মুভিটা দেখে থাকেন আর কি, মানে ওইটা কিন্তু আমাকে অনেক বেশি অ্যাওয়্যার করেছে, অনেক পোস্টার হুম, হুম। টোস্টারের থেকে অনেক বেশি। সো আর্ট আর্ট বা লিটারেচারের কিন্তু এই ক্ষমতাটা আছে। সো এইটা মানুষকে একটা। কানেক্ট আর করতে পারে বেশি। রাইট, মানুষকে কানেক্ট করতে পারে। আর দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে আমি বলবো যে উনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি নিজে একজন ফিমেল প্লাস মানে একজন অ্যাডাল্ট হুম, ফিমেল, বাট আপনি একজন টিনেজ বয় নিয়ে কেন লিখছেন। তখন উনি আমাকে খুব চমৎকার উত্তর একটা দিচ্ছে, বলছে আমি যেই সময় এই লেখাটা লিখছি সেই সময় আই ওয়াজ ট্রাইং টু নট বি মাইসেলফ। সো আমি এমন একটা কিছু করতে চাইতেছিলাম যেটা would help me to not be myself। তো এই কারণে আমি এমন একটা চরিত্র তৈরি করছি অ্যান্ড লিভড আ ক্যারেক্টার যে আসলে আমি নয়। এটা কিন্তু সত্য, আমরা কিন্তু চরিত্রগুলোর মাধ্যমে আমরা কিন্তু একটু লিভ করি, মানে যতক্ষণ পর্যন্ত হুম, চরিত্রটা অ্যালাইভ থাকে লিটারেচারের মধ্যে, আমরা ওই টাইমটা কিন্তু চরিত্রটার সাথে আমরাও কিন্তু জীবনটা দেখি। তো এই জায়গা থেকে ক্যারেক্টার্স আর ভেরি ইম্পর্টেন্ট। সেকেন্ড যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সেটিং। সেটিংও খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, একটা সেটিং আমি এটা আগেই বলেছি যে পার্সোনাল অ্যান্ড মানে যেই সেটিং এর মধ্যে আমরা থাকি সেই সেটিং নিয়েই লেখা উচিত। যেই ছেলে কখনো হুম, নিউ ইয়র্কে যায়নি তার নিউ ইয়র্ক নিয়ে না লেখাটা ভালো, এটা আমার অভিজ্ঞতা আমি বলবো আর কি। বা যে যেখানে আছে তার সেই জায়গাটা থেকে লেখা উচিত, কারণ অপ্রেশন বা হুম, মানে বলার জিনিসের তো আসলে অভাব নেই। আর লাস্ট সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা ক্যাম্বেলের যেটা ক্যাম্বেলের যে কনফ্লিক্ট, প্রত্যেকটা স্টোরির মূল উপাদান হচ্ছে একটা কনফ্লিক্ট। একটা কনফ্লিক্ট থেকে একটা স্টোরি শুরু হবে, আপনার স্টোরিতে যদি কোনো কনফ্লিক্ট না থাকে ইট ইজ নট আ স্টোরি। সো একটা এক্সপোজিশন থাকবে, একটা কনফ্লিক্ট থাকবে, একটা রেজলিউশন থাকবে। সো ক্যারেক্টার তৈরি হবে, ক্যারেক্টার যাবে, একটা কনফ্লিক্ট হবে, একটা 2 বছরের বাচ্চা সে যেতে থাকলো, এক্সপোজিশন। হঠাৎ করে তার পায়ের মধ্যে একটা কাঁটা ঢুকে পা রক্তাক্ত হয়ে গেল, কনফ্লিক্ট। এখান থেকে সে কিভাবে কনফিডেন্ট। বের হইলো, রেজলিউশন। মানে প্রত্যেকটা স্টোরি কিন্তু একটা কনফ্লিক্ট থাকে, তো আপনার স্টোরিতে কনফ্লিক্টটা ইম্পর্টেন্ট। আর লাস্ট আর ফাইনাল একটা কথা দিয়ে আমি শেষ করে দিই, পাবলিকেশন প্ল্যাটফর্মের বাংলাদেশে অনেক ইম্পর্টেন্স রয়েছে। হুম, বাংলাদেশে লেখক মানে তৈরি কম হওয়া বা না হওয়ার পিছনে একটা বড় কারণ হচ্ছে পাবলিকেশন কোনো প্ল্যাটফর্ম। আমি এভাবে বলি, যেমন আমাদের পাশের দেশ ইন্ডিয়াই আপনি বলেন, ইন্ডিয়াতে হচ্ছে ব্লুমসবেরি বলেন, পেঙ্গুইন বলেন, ওয়ার্ল্ডের সব ইন্টারন্যাশনাল পাবলিকেশন কিন্তু ওরা মানে ওখান থেকে পাবলিশ করছে। এই কারণে আপনি দেখবেন হুম, ইন্ডিয়াতে যেমন হিন্দি লেখক, তামিল লেখক, মালায়ালাম লেখক হচ্ছে, সেরকম ইংরেজি লেখকও কিন্তু ইন্ডিয়াতে প্রচুর। ঠিক আছে। প্রচুর কিন্তু আছে। আমাদের একটা ধারণা আছে যে ইংরেজি একটা লেখক মানেই কিন্তু আমাদের হচ্ছে মানে ইউরোপিয়ান বা ওয়েস্টার্ন একটা লেখক হইতে হবে না, কিন্তু ইংরেজি একটা লেখক, আমি তো বললাম চিনোয়া আচেবি ইজ ওয়ান অফ মাই ফেভারিট ইংলিশ অথার্স অলদো হি ইজ নাইজেরিয়ান। ঠিক আছে। তো এই দৃষ্টিভঙ্গিগুলা থেকে আসলে বাচ্চাদের বের করতে মানে ওরা হবে না, আমাদেরই কিন্তু করতে হবে, কারণ আমরা অ্যাডাল্ট যারা, আমাদেরই এগুলা দায়িত্ব, ওদের জন্য ওয়ার্ল্ডটা বানানোই কিন্তু আমাদের দায়িত্ব। তো পাবলিকেশন প্ল্যাটফর্ম গুলার অনেক ইম্পর্টেন্স আছে, বাংলাদেশে পাবলিকেশন প্ল্যাটফর্ম গুলো আরো বৃদ্ধি করা উচিত। তাদের লিটারেচার এবং সাহিত্যের সাথে যারা আছে তাদের সাথে অ্যাক্টিভ এঙ্গেজমেন্টে কাজ করা উচিত। আর বইমেলার বাইরেও আসলে মানে ট্যাক্সের বিজনেস হচ্ছে বলে বছরে 2 মাস হয়।
পাবলিকেশন প্ল্যাটফর্ম গুলো নিজেদেরকে ট্যাক্স অফিস বানায় ফেলছে আর কি। অনেক ক্ষেত্রে বলবো যে তারা ওই ফেব্রুয়ারি মাসের আগে 2-3 মাসের বিজনেসের জন্য পুরো বছরটা চিন্তা করে, কিন্তু এর বাইরেও হুম। আসলে চিন্তা করতে হবে প্রফিটের ওয়ে গুলা কিভাবে আসলে আমরা করব। আর লাস্ট হচ্ছে পাবলিকেশন কিন্তু এখন আর মানে পেজ ভিত্তিক নেই, ডিজিটাল পাবলিকেশন, হুম। ডিজিটাল আর্কাইভিং এগুলো অনেক ইম্পর্টেন্ট। তো আপনাদেরকে এটা দিয়ে ধন্যবাদ দিয়ে শেষ করি, এই যে পডকাস্টটা, এটা কিন্তু এই ডিজিটাল আর্কাইভিং বলেন, ডিজিটাল এক্সপ্রেশনেরই একটা মানে ওয়ে। আমি পার্সোনালি হচ্ছে অবশ্যই। পডকাস্ট আমি অনেক শুনি। সো আমি ইন্টারেস্টেড ছিলাম একটা পডকাস্ট বা মানে পডকাস্টে করার জন্য। তো মানে আলহামদুলিল্লাহ আমার মানে আসলে ইন্টারেস্টটা হইলো। সো থ্যাংক ইউ টু ইউ গাইজ অ্যাজ ওয়েল ফর হ্যাভিং মি ইন দিস স্মল ডিসকাশন। I am although a young writer still on my journey, but I hope I could contribute a little bit on the world of literature and for the people, young people and young authors of Bangladesh. Thank you. থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনি আপনার বিজি শিডিউলের মধ্যে আমাদেরকে আজকে সময় দিয়েছেন। অলদো আপনার উইকেন্ড ছিল, কিন্তু এই ফ্রি টাইমটায় আপনি আমাদের সাথে এতটা সময় দিয়েছেন, আমাদের ভিউয়ারদের জন্য এত সুন্দর এক্সপিরিয়েন্সেস, এত সুন্দর স্টোরিজ শেয়ার করেছেন। তো আমরা ডিলাইটেড যে আমরা আপনাকে পেয়েছি আজকে আমাদের সাথে। তো Thank you. Thank you. আমার এর এর আগে আমি বেশ অনেক রাইটার হোক বা যেই হোক, ইন্টারভিউ আমার অনেকজনের সাথে নেওয়া হয়েছে। আমার মনে হয় আমি মোস্ট লাইভলি একটা ইন্টারভিউ আপনার সাথে আজকে করলাম, বা একটা সেশন, Thank এটা you. মানে মোস্ট লাইভলি সেশন ছিল। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমরা আজকে সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকে সেশনটি শেষ করছি। ওআইসিসির সাথে থাকুন এবং শিখতে থাকুন। আল্লাহ হাফেজ। রেকর্ডিং অফ করা যায়?